প্রিয় দর্শক, আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফটোগ্রাফি একাডেমি অফ ফাইন আর্ট ফটোগ্রাফি ফটোগ্রাফি একাডেমি অফ ফাইন আর্ট ফটোগ্রাফি এই আয়োজিত আমাদের নিয়মিত আয়োজন ফটোগ্রাফি লাইভ অনুষ্ঠানে। আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত হয়েছেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে এই সংকটময় পরিস্থিতির মধ্যেও আমরা সময়টাকে একটু আনন্দঘন এবং একটু গুরুত্বপূর্ণ করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সঙ্গে আমরা সংযুক্ত করিয়ে দিব বাংলাদেশের একজন স্বনামধন্য আলোকচিত্রীর সঙ্গে। আজকে আমাদের সঙ্গে তেমনই একজন স্বনামধন্য আলোকচিত্রী যুক্ত হয়েছেন। তাকে সবাই চেনেন, অনেকেই তাকে গুরু মানেন, অনেকেই তার নাম শুনে প্রায় হার্ট ফেলের অবস্থা। আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, কনজারভেশন ফটোগ্রাফার কুদরতে খুদা লিটু ভাই। লিটু ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাইকে সালাম। আচ্ছা, কি অবস্থা তোমার? দাড়ি টাড়ি একেবারে সাদা হয়ে গেছে, ঘটনা কি? বাসায় থেকে থেকে না, বয়স তো বাড়তেছে, বয়স তো আর কমতেছে না। তারপর তো 3 মাস ধরে ঘরে আছি, তো দাড়ি এত বড় হয়ে গেছিল, বউ জোর কইরা অনলাইনে অর্ডার দিয়ে একটা নিয়ে আসছিল, ট্রিমার। তো 10-12 দিন আগে ট্রিমার দিয়ে বাসায় নিজে একবার শেভ করছে, এই কারণে তাও তো ছোট লাগতেছে এখন। মাঝখান তো পুরো জঙ্গলি হয়ে গেছিলাম একবারে। তোমার দেখলেও এমনি অবশ্য অনেকে জঙ্গি মনে করে ফেলতে পারে, কিন্তু প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখি যে ওকে বাইরে থেকে একটু কঠোর শক্ত মনে হলেও ভিতর থেকে খুবই নরম একজন মানুষ, আমার খুবই প্রিয় একজন মানুষ। লিটু ভাই, আমরা আলোচনা শুরু করি। তুমি 1999 সালে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পশু সম্পদ বিভাগে অনার্স করলা, কিন্তু হঠাৎ করে আবার 2006 সালে তুমি আবার কম্পিউটার ইনফরমেশন সিস্টেম বিভাগে মানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আবার অনার্স করলা। ঘটনা কি? এই শিফট করার কারণ কি? তোমার কি ওই পশু সম্পদ পড়াশোনা পোষাইলো না নাকি? না, আসলে ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং করব। তো আমি আসলে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, তার আগে আমার একটা মজার ব্যাপার আছে। আসলে আমি কিন্তু ফার্স্টে ভর্তি হই বুয়েটে, এবং বুয়েটে 3 মাস ক্লাস করার পরে যে কোনো কারণে হোক আমার ঢাকা থাকতে ইচ্ছা করতেছিল না, আমি ঢাকা লিভ করতে যাচ্ছিলাম। এবং এই ঢাকা লিভ করার কারণেই একটু পার্সোনাল ব্যাপার, লিভ করার কারণে আসলে ঢাকার বাইরে কোথাও পড়বো, এই কারণে ময়মনসিংহ চলে যাওয়া। তো ময়মনসিংহ যাওয়ার পরে আসলে যেহেতু 2 বছর পরে আমার আগ্রহ শেষ হয়ে গেছে আসলে, কারণ আমার আগ্রহ জায়গা ছিল টেকনিক্যাল। এখন পশু সম্পদ বা লাইফ স্টক নিয়ে পড়াশোনা করবো এই জাতীয় প্ল্যান কখনো ছিল না আমার। বাট ওখানে 2 বছর পড়ার পর যখন দেখলাম না, তখন ভালো লাগতেছে না, যেই কারণে ঢাকা লিভ করছিলাম। একটু মেচুরিটি বাড়ছে, ওই জায়গা থেকে আসলে ঢাকার বাইরে লম্বা সময় থাকাটা তো আসলে একটু ডিফিকাল্ট, আমি যেহেতু অভ্যস্ত ছিলাম না। তো বাসায় বলার পর বাসায় বললো না, যেহেতু অ্যাটলিস্ট 2 বছর কন্টিনিউ করছিস, তুই অ্যাটলিস্ট কমপ্লিট কর, প্রয়োজনে তোর যদি মন চায় তুই আবার সেকেন্ড টাইম আবার কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করিস। তো ওখানে যেটা হলো যে আমি শুধু অনার্স কমপ্লিট করার পর ওখানে আমি আর মানে মাস্টার্স বা হায়ার স্টাডির দিকে আমি তাকাইনি, শুধু অনার্স কমপ্লিট করে ঢাকা ব্যাক করি। আর আমাদের সময় যেটা নিয়ম ছিল, এখনো ওই নিয়মটা আছে, যে আমাদের আগে যারা ছিল তারা দেখা গেলো একসাথে 2টা বা 3টা গ্রাজুয়েশন করতে পারতো। বাট শিক্ষা ব্যবস্থায় একটা চেঞ্জ আসছিল যে একজন এট এ টাইম 2টা গ্রাজুয়েশন করতে পারবে না, কারণ সর্বোচ্চ ইন্টারের পরে 2 বছর ব্রেক, 2 বছরের মধ্যে কোথাও ভর্তি না হলে সে পাবলিক কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবে না। এখন যেহেতু আমার গ্রাজুয়েশনে ইঞ্জিনিয়ারিং প্রতি একটা আগ্রহ ছিল ছোটবেলা থেকেই, এবং নিজের কারণে আসলে লিভ করা, তখন একটা জিদ চেপে গিয়েছিল না, আমি আলটিমেটলি আমার গ্রাজুয়েশন আমি আবার সিএসসি তে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করব। এখন দো বাংলাদেশে করা সম্ভব হচ্ছিল না, দেশের বাড়ি চলে গেলাম। দেশের বাড়ি গিয়ে পড়াশোনার মাঝামাঝি ওখানেও একটা প্রবলেম হলো, 2 বছর পরে বাংলাদেশে ব্যাক করলাম, জাস্ট ঘুরতে আসলাম। বাংলাদেশে ঘুরতে আসি, তার 8-10 দিন পরে হলো কি, যে টুইন টাওয়ারের যে বোমা হামলা হয় ইয়ার সময়, ওই যে আমেরিকার টুইন টাওয়ারের যে বিমান অ্যাটাক হয় 2001 না 2, আমার এক্স্যাক্টলি 2001 মনে হয়, আমার এক্স্যাক্টলি আমি একটা খেলা আসতেছে না আমার। 2001, হ্যাঁ 2001। তো আমি জাস্ট 7-8 দিন আগে বাংলাদেশে আসছিলাম। তো বাংলাদেশে আসার পরে ওই ঘটনায় যেহেতু সারা বিশ্বব্যাপী মুসলমানদের একটু অন্য চোখে দেখা হতো, বা একটা মানে অন্য একটা ব্যাপার ঘটে গিয়েছিল। বাড়াতে বললো তখন যে এই অবস্থায় আবার দেশের বাইরে যাবি, বাদ দে, তুই বরং ক্রেডিট ট্রান্সফার করে তুই লোকাল কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তুই তো সিএসসি কমপ্লিট করে নি।
তো যেটা হয় যে নর্মালি বাংলাদেশে মানুষ প্রাইভেটে পড়ে ক্রেডিট ট্রান্সফার করে বাইরে চলে যায়, আর আমি বাইরে থেকে ক্রেডিট ট্রান্সফার করে বাংলাদেশে চলে আসছি। তো আচ্ছা 2006 এখানে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয় ড্যাফোডিলে। গ্রাজুয়েশন কমপ্লিটের পরে আমি 2006 আবার মাস্টার্সের জন্য আবার বোর্ডে ঢুকে যাই। তো আলটিমেটলি আমার একটা স্বপ্ন ছিল যে বইয়ে ছাড়ছি, বই থেকে আসলে গ্রাজুয়েশন কমপ্লিট করবো। আর যেহেতু আসলে আমার তখন ব্যাকগ্রাউন্ড, আমি তখন অলরেডি 2006 যখন আমি গ্রাজুয়েশন ফুল কমপ্লিট হয়, তার আগে 2004 থেকে আবার আমি জবে ঢুকে যাই। আমি ছিলাম টেলিকমে ছিলাম, এবং টেলিকমে যেটা হয় যে নর্মালি যারা একটু নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং বা এই ব্যাপারগুলোর প্রতি একটু বাড়তি একটা চাহিদা থাকে, যেমন সিসকো সার্টিফাইড, রেডের সার্টিফাইড, এই সার্টিফিকেশন কোর্সগুলোর উপরে ব্যাপক একটা চাপ থাকে। তো বাসায় বললাম আমি যদি মাস্টার্স করি আমি তো টিচিং লাইনে যাবো না, যেহেতু আমি টেকনিক্যাল লোক, টেকনিক্যালি আমি কেরিয়ার বিল্ড আপ করবো, ওই জায়গায় সার্টিফিকেশন কোর্সগুলো আমার মনে হয় আমার জন্য খুব ভাইটাল হবে। তো বাসায় বললো তুই যেটা ভালো বুঝিস সেটা কর। তো আমার আবার রেডের সার্টিফিকেশন এবং সিসকো সার্টিফিকেশন আবার আমি বই থেকে কমপ্লিট করি আমার অনার্স কমপ্লিটের সময় আর কি। মানে আমি যখন থার্ড ইয়ারে পড়ি তখন 1 বছর সিসকো আর 1 বছর রেডের আমার অনার্স কমপ্লিট হয়ে যায়। বাই দিস টাইম আমার সিসকো এবং রেডের কমপ্লিট হয়ে যায়। তারপরে টেলিকমে ছিলাম 2008-9 পর্যন্ত ছিলাম। 9 পরে আসলে আর তার মানে চাকরি তার বাকরি মানে তার কন্টিনিউ মানে করা হয়নি, সেটার সবচেয়ে তার মানে হলো কি যে তোমার আসলে স্বপ্ন ছিল, স্বপ্নের পেছনেই তুমি দৌড়েছো, এই তো মেন কাহিনী এই পড়ালেখা শিফটের ব্যাপারটা। আসলে স্বপ্ন না, পেশন থাকে না, ছোটবেলা থেকে একটু ইঞ্জিনিয়ারিং প্রতি ঝোঁক হ্যাঁ। ছিল। সো ওই আচ্ছা জায়গা থেকে আসলে যে কোনো কারণে ঢাকা লিভ করার পরে যখন আমার মনে হলো আসলে আমার তো প্যাশন ইঞ্জিনিয়ারিং এ, সো ওয়াই ডোন্ট আই ট্রাই অ্যাগেইন। ওই জায়গা থেকে আসলে সেকেন্ড টাইম আমার ইঞ্জিনিয়ারিং ব্যাক করা আর কি আসলে। আচ্ছা, কিন্তু তোমার যে ওই যে পেছনে রয়ে গেল পশু পশু সম্পদ, হ্যাঁ, তো ওই পশু সম্পদে যে তুমি পড়লা, ওইটা পড়তে পড়তে কি ফটোগ্রাফি মানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে আসা, নাকি ফটোগ্রাফি করতে বলেই পশু সম্পদ বিভাগ, কোনটা ঘটনা কি? না, আসলে পশু সম্পদের সাথে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি সম্পৃক্ততা নেই। হ্যাঁ। ছোটবেলা থেকে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে আমি বাসা সবচেয়ে ছোট, এবং আমার বাসায় আমার একটু স্বাধীনতা ছিল অতিরিক্ত। আমার মামা ছিল ফরেস্টে, ফরেস্টে থাকার কারণে মামার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বদলি হতো। তো আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে দেখা গেল আমার ইয়ারলি পরীক্ষার পরে 1 মাসে ছুটি থাকতো। তো 1 মাসে ছুটির সময় নানু বাড়ি বেড়াতে যেতাম। তো মাঝে মধ্যে বলতাম যে মামা হয়তো আছে সিলেটে, যে মামার এখানে যাবে বেড়াইতে। তো নর্মালি ওই বয়সে তো একা ছাড়ার কথা না, কিন্তু যে কোনো কারণে ছোটবেলা থেকেই আমাকে একা ছাড়ার ব্যাপারটা বাসায় সবাই একমত ছিল না। ঠিক আছে, ওর উপর আস্থা করা যায়, ওকে একা ছাড়া যায়। আমাকে হয়তো বাসে তুলে দিত, আর ওখানে মামাকে বলে দিত যে ও যাবে। মামা আবার নিজে থাকতো অথবা কাউকে পাঠিয়ে দিত, আমাকে এবার ওই রেল স্টেশন বা বাস স্টেশন থেকে কেউ নিয়ে যেত। তো আমি যখন আমার 6-এর এনুয়াল পরীক্ষার পর থেকে আমি একা জার্নি করা শুরু করি। মামা ছিল তখন সিলেটে, ডিএফও ছিল। তো আচ্ছা আমি আবার তখন ওই 6-এ আমি ফাইনাল পরীক্ষার পরে আমি আবার সায়দাবাদ থেকে চলে গেলাম বাসে। বাসে যাওয়ার পরে নামলাম শায়েস্তাগঞ্জ। শায়েস্তাগঞ্জ থেকে ওখান থেকে আবার ওই মামা একজন লোককে পাঠিয়ে দিছিল, সে আইসা আবার আমাকে ওখান থেকে নিয়ে গেছিল। ওকে। তো ওই যে ছোটবেলা থেকে একটা ট্রাভেলিং এর একটা হবি ছিল, শখ ছিল, প্রকৃতি ভালোবাসতাম, নেচারের কাছে থাকতে ভালো লাগতো। সব মিলিয়ে জিলে প্রকৃতি প্রেমী ছিলাম। এখন যখন আসলে আমি প্রকৃতি প্রেমী থাকার কারণে যেটা হয় যে নর্মালি বাসায় ফটোগ্রাফির কালচার ওরকম ছিল তা না, কিন্তু যেটা হয় যে সবারই আসলে ছোটবেলায় একটু, যেহেতু আমি বললাম আমি টেকনিক্যালি আমার আগ্রহ বেশি ছিল, ক্যামেরা বা গ্যাজেট এগুলির প্রতি আমার একটু ফ্যাসিনেশন ছিল ছোটবেলা থেকেই। তো আমার বাসায় আমার খেয়াল আছে যে আমার বাসায় তখন একটা ইয়ে ছিল আর কি, ফিল্ম ক্যামেরা ছিল। ওইটা হলো গিয়ে, আমি যেটা বলতেছি তো অনেক আগে, আমি যখন স্কুলে পড়ি তখনকার কথা বলতেছি আমি। ইয়াসিকার একটা ফিল্ম ক্যামেরা ছিল। এটা আর সবার আমি বাড়ি যখন, হ্যাঁ, তো ওইটা দিয়ে দেখা গেলো মাঝে মধ্যে কোথাও গেলে ক্যামেরা নিয়ে যেতাম, হয়তো প্রকৃতি দেখে ছবি টবি তুলতাম। তো তখন ছবি তোলার নেশাটা কম ছিল আসলে, কারণ ফিল্মে তো খুব বেশি ছবি তোলা, ডেভেলপ করা, তখন হলো ছাত্র, সব মিলে জিলে এক্সপেন্সিভ। সো দেখা গেল কোথাও গেছি 5-7 দিন ছিলাম, অত সর্বোচ্চ 5টা বা 7টা ক্লিক করা হয়েছে, ঘুরা হয়েছে বেশি, দেখা হয়েছে বেশি। ওই দেখার সাথে যেটা হয় একটা অ্যাটাচমেন্ট তৈরি হওয়া। আর পরবর্তী সময় যখন আমার ইউনিভার্সিটি গ্রাজুয়েশন কমপ্লিট 94-এ, তখন আবার আমি একটা FM2 নাইকন FM2 দিয়ে শুরু করি, এবং তোর একটা ইডি লেন্স ছিল 1000। আমার FM2 ক্যামেরাটা মানে আনফরচুনেটলি আমি হারাই ফেলছিল গিয়ে, ওই যে তখন বেবি রিক্সি ছিল, এক জায়গায় যাচ্ছিলাম, তো ফেরার সময় ব্যাগটাই জায়গা হচ্ছিল না, ওই বেবি রিক্সির পিছনে ফেলছিলাম, নামার পরে সব নিয়ে নেমে গেছি, ক্যামেরার ব্যাগটা পিছিয়ে ছিল, ওইটা পিছিয়ে পড়ে গেছে। পরে বেবি রিক্সি যাওয়ার পরে আর
ওইটা আমি খুঁজে পাইনি আর কি, আমার FM2টা আমি লুজ করছি অলরেডি। বাট তারপরে যত ক্যামেরায় আমার লাইফে আমি কিনছি না কেন, প্রত্যেকটা ক্যামেরা রয়ে গেছে, শুধুমাত্র আমার ওই ক্যামেরাটা নাই। তো যেটা হয় যখন আমি ওয়াইল্ড লাইফটা শুরু করলা ঠিক কবে? এমনি তো ক্যামেরা তো নাড়াচাড়া শুরু করছো বুঝলাম, কিন্তু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা শুরু করলা কবে, যে বুঝায় যে আমি ওকে আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করব? বেসিক্যালি আসলে আমি ছবি তোলা শুরু করি 94 থেকে। তো 94 থেকে যে ছবি তোলা শুরু করি তখন কিন্তু আমি ওয়াইল্ড লাইফ তুলতাম না, তখন আমার টার্গেট ছিল বা চাহিদা ছিল বেশি হলো গিয়ে ল্যান্ডস্কেপের প্রতি। আমি যে কোনো জায়গায় বেড়াতে দিতাম, ওখানকার দু একটা ল্যান্ডস্কেপ তুলে রাখতাম আমি, ওখানকার ল্যান্ডস্কেপিংটা কিরকম হয়, সেটা হলো গিয়ে জঙ্গল হোক, নদী হোক বা গ্রাম বৈচিত্র্য যাই হোক না কেন। তো আমি যখন 2000-এ আমি দেশের বাইরে থাকি, তখন আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স ছিল ওই জায়গা থেকে। আমার মনে হয়েছিল আসলে বাংলাদেশের প্রাণ প্রকৃতি অনেক বেশি রিচ, কিন্তু বাংলাদেশে যারা ফটোগ্রাফি করে তারা তো ডকুমেন্ট বেস ফটোগ্রাফি বেশি করে, যেই কারণে বাংলাদেশের যে ন্যাচারাল সৌন্দর্য এই জিনিসটা কিন্তু বহির্বিশ্বে ওইভাবে কিন্তু জনপ্রিয় না। তখন আমার মধ্যে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে আসি, যেহেতু ফটোগ্রাফি আমার আসলে প্রফেশন না, বাট এটা আমার প্যাশন। এবং আমার তো মনে হচ্ছিল এই প্যাশন থেকে আমি যদি নেচার ফটোগ্রাফি শুরু করি, এবং বাংলাদেশে যদি প্যাশনেট নেচার লাভার যারা আছে ওরা যদি নেচার ফটোগ্রাফিতে আগ্রহী হয়, হয়তো বাংলাদেশের ন্যাচারাল সৌন্দর্যগুলো বহির্বিশ্বে খুব সহজে আমরা উপস্থাপন করতে পারবো। ওই সেন্স থেকে আসলে 2000 সাল থেকে নেচার ফটোগ্রাফি করা। তো শুরুতে যেটা ছিল আসলে আমার একটা 1000 mm লেন্স ছিল, মিরর লেন্স। বাট অনেস্টলি মিরর লেন্সে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। পুরা ম্যানুয়াল ফোকাস, মানে কোনো মানে মোমেন্ট বা কোনো মজার যে একটা মানে জীববৈচিত্র্যের যে একটা বিচরণ, ওইটা ধরার সুযোগ ছিল না। হয়তো 1 মিনিট জন্য স্থির আছে এমন কোনো প্রাণীকে হয়তো ফোকাস করে ছবি তোলা সম্ভব। তো ওই জায়গায় আসলে তখন ছবি তোলার আগ্রহটা কিন্তু অত জাগে না, কারণ দেখা গেল খুব ভালো ছবি তুলতে গেলে ম্যানুয়াল ফোকাসে মোমেন্ট গুলো মিস যাচ্ছে, সব মিলিয়ে জিলে আসলে তখন ওই যে কিছু বার্ড বা কিছু এনিমেলের জাস্ট কিছু পোর্ট্রেট টাইপ ছবি তোলার যে একটা প্রবণতা, তো ওইটা আসলে কাজ করতো। কিন্তু তখন আমার মধ্যে তখন বেশি কাজ করতে হলো ল্যান্ডস্কেপ এবং ম্যাক্রো। কারণ ম্যাক্রোতে আসলে যেহেতু অনেক ক্ষুদ্র একটা পোকা, এবং নর্মালি এই আধুনিক যুগে আসলে যারা ম্যাক্রো ফটোগ্রাফি করে তারা কিন্তু ম্যানুয়ালি ম্যাক্রো ফটোগ্রাফি করে। তো এখন যেমন অটো ফোকাস লেন্স ক্যামেরা অনেক ফাস্ট, বাট ম্যাক্রো ফটোগ্রাফির ক্ষেত্রে কিন্তু ম্যানুয়াল ইজ অলওয়েজ বেস্ট। ওই জায়গায় আমার একটা ম্যানুয়াল লেন্স ছিল ভিভিটারের 60 mm একটা ম্যাক্রো লেন্স ছিল, ওইটা আমি আমার নাইকন FM2 সাথে ওইটা দিয়ে ম্যাক্রো শুরু করেছিলাম। প্রকৃতির কাছে যেতাম, ছোট ছোট পোকামাকড় বা এগুলো ছবি তুলতাম। আর ওয়াইল্ড লাইফের কথা বলতে গেলে বেসিক্যালি ওয়াইল্ড লাইফ শুরু করি আমি খুব মানে প্যাশন নিয়ে 2006 থেকে। কারণ 2006-এ আমি ফার্স্ট আমার কিনি, ক্যানন 1DS Mark II DSLR কিনি। এবং তখন আমার প্রথম লেন্স ছিল হলো গিয়ে 70-300। 2007-এ এসে আমি তখন নিয়ে এলো গিয়ে 100-400, না 2007-এ না, 2008-এ এসে 100-400 নেই। তো 2006 থেকে 2008 পর্যন্ত 70-300 এবং 1DS Mark II দিয়ে ছবি তুলতাম। এবং ওই ক্যামেরা ডাইনামিক রেঞ্জ খুব ভালো ছিল, এবং নর্মালি যেটা হয় যে ছবি তোলার পরে ছবির রিভিউ দেখা, ছবি বোঝাবা, তখন অ্যাটলিস্ট মুভমেন্ট গুলো ট্রাই করার একটা সুযোগ ছিল। যদিও এটা ফ্রেম পার সেকেন্ড খুব বেশি ছিল না, ফ্রেম পার সেকেন্ড ছিল 3.56, অ্যারাউন্ড 4। তো অ্যারাউন্ড 4 ফ্রেম পার সেকেন্ডে আসলে একদম প্রিসাইজ মুভমেন্ট ধরাটা কঠিন ছিল। বাট ম্যানুয়ালি ফিল্ম ক্যামেরার লেন্সে ম্যানুয়াল ফোকাস করার চেয়ে অনেক বেটার ছিল। এবং আমি যখন 100-400 নিয়ে এবং 70 দিয়ে শুরু করি, 70 যখন প্রথম কেন লঞ্চ করে, আমার এখনো খেলা আছে, প্রি অর্ডার ছিল 200 ক্যামেরা, 200 প্রি অর্ডারের একটা বডি আমার এখনো আছে। মানে তখন আমি মানে অনলাইন অর্ডার দিয়ে ফেলছিলাম প্রি অর্ডারের জন্য। প্রথম 200 বডি, ফার্স্ট বডি আমার, মানে 200 বডি একটা বডি ছিল আমার। আচ্ছা, তোমার এই টেকনিক্যাল জায়গায় আমি আসবো, আমার প্রশ্ন আছে কিছু, প্রশ্নের সময় তুমি এগুলো আবার বলার সুযোগ পাবে। আমি একটু কমেন্ট নেবো আগে, কারণ কমেন্ট আর পরে নেওয়া হয় না। নেহের সিদ্দিকী লিখেছেন কি খবর, ওকে। পলাশ রহমান জানতে চেয়েছে, ডিয়ার স্যার প্লিজ লেট মি নো দ্য সিলেকশন প্রসেস অফ ফটোগ্রাফি ইকুইপমেন্ট লাইক লেন্স ক্যামেরা স্পেশালি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। ডু ইউ থিঙ্ক ইন বাংলাদেশ হুইচ সেক্টর ইজ মোর সুইটেবল ফর লিডিং ফটোগ্রাফি ক্যারিয়ার? এটা মোটামুটি একটা জবাব দিয়েছে, তুমি আরেকটু যদি বলো যে ইকুইপমেন্টের ব্যাপারটা বলো, ক্যারিয়ারটা আমরা পরে আসবো, ইকুইপমেন্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য। এই ইকুইপমেন্টের মেইন ব্যাপার যেটা, সেটা হলো আসলে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। আমি একটু নেচার নিয়ে বলি, ওয়াইল্ড লাইফটা আমি পরে আসি, নেচার ফটোগ্রাফি, তারপরে স্পেসিফিকলি বলতে গেলে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি।
নেচার ফটোগ্রাফির ক্ষেত্রে কেউ যদি ল্যান্ডস্কেপিং করে বা ম্যাক্রো করে, ওটার জন্য ইকুইপমেন্ট এক ধরনের। আর কেউ যদি স্পেসিফিকলি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির কথাই বলে, ডেফিনেটলি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে একটু হাই স্পিড ক্যামেরা, যেটা ফ্রেম পার সেকেন্ড বেশি, যাতে পার সেকেন্ড অনেক বেশি ছবি তুলতে পারলে মোমেন্টগুলো ধরা সহজ হয়। আর অ্যাটলিস্ট একটা মিনিমাম টেলিলেন্স। তো মিনিমাম টেলিলেন্স বলতে গেলে 70-300 mm এর নিচে আসলে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করাটা একটু কঠিন। আর যদি কেউ খুব ক্লোজ টাইপ ছবি তুলতে যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশে এখন টেমনন বা সিগমা 150-600 লেন্স আছে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, 70-75 হাজার টাকা হলে কিনতে পাওয়া যায়। আর পার্সোনালি আমার পছন্দ 100-400 বা 400। কারণ হলো গিয়ে আমি একটু দূর থেকে ছবি না তুলে আমি চেষ্টা করি স্ক্রল করে একটু পাখির কাছে যেতে, একটা অ্যাটাচমেন্টটা বাড়ে। আর বাংলাদেশে যে পরিমাণ পলিউশন, এয়ার পলিউশন, সো দূর থেকে ছবি তুলতে গেলে ছবির মধ্যে একটু হেজ চলে আসে। আমি যদি একটু টেকনিক্যালি পাখির জন্য ওয়েট করি, কোথাও বসে থেকে অথবা স্ক্রল করে আগাই যাই, ডিস্টেন্সটা কভার করতে পারলে কিন্তু আমার অল্প জমে কিন্তু আমি কোয়ালিটি শার্প ছবি তোলা সম্ভব। কারণ তখন আমার এই যে পলিউশন গুলো আমি অ্যাভয়েড করতে পারতেছি। সো বেশি দূর থেকে বেশি টেললেন্স ইউজ করা হচ্ছে, আমার মনে হয় একটু ক্লোজে গিয়ে মিড রেঞ্জের টেললেন্স গুলো ইউজ করাটা বেটার। আরেকটা ব্যাপার হলো গিয়ে আমি একটু এনভায়রনমেন্টাল ছবি অথবা স্টোরি টেলিং ছবি এগুলোর প্রতি আমার একটু আগ্রহ বেশি। তো নর্মালি যেটা হয়, খুব বেশি টেলিলেন্স ইউজ করতে গেলে যেটা হয়, আমরা যখন একটা বার্ডের হয়তো পোর্ট্রেট তুলতেছি, হুট করে সে যখন টেক অফ করে বা একটা অ্যাকশন ঘটে, তখন ফ্রেমগুলো কাটা পড়ে যায়, কারণ বেশি তেলের কারণে। বাট আমি যদি 400-এ থাকি, তাতে আমি যেমন পোর্ট্রেট তুলতে পারতেছি, পাশাপাশি যদি একটু ডিস্টেন্স থাকে, ওদের মধ্যে কোনো অ্যাকশন হয়, সেই ক্ষেত্রে ওইটাও ক্যাপচার করা একটু সহজ হয় আর কি। তাহলে আমার পার্সোনাল চয়েস আসলে, যার মতো অনেকেরই অনেক রকম চয়েস আছে। আরেকবার বলো, কেটে কেটে গেছে আমাদের। 400 হলে কি হবে? 400 হলে যেটা হয় সেটা হলো গিয়ে, আমি যেমন ক্লোজে গিয়ে পোর্ট্রেট তুলতে পারতেছি, পাশাপাশি আমি একটু ডিস্টেন্স রাখলে যদি পাখির মধ্যে কোনো ইন্টারাকশন ঘটে, ওরা দুইটা পাখি মারামারি করতেছে, অথবা একটা পাখি খাওয়াচ্ছে, অথবা একটা পাখি টেক অফ করতেছে, উড়ে যাচ্ছে, এই যে মোমেন্ট গুলো, তখন মোমেন্ট গুলো ধরার সময় কিন্তু আমার মোমেন্টটা কাটা পড়ে না। যখন অতিরিক্ত টেলিলেন্স হয়, দেখা গেল পাখা কাটা পড়ে গেছে, অথবা মোমেন্ট গুলো কাটা পড়ে যায়, এই কারণে একটু আর বডি রেঞ্জ জুমে থাকলে যেটা হয় যে অ্যাকশন বডি একটু ফাস্ট বডি, যেগুলো ফ্রেম পার সেকেন্ড বেশি, যেমন নাইকনের ক্ষেত্রে মিনিমাম 7100, আর ক্যাননের ক্ষেত্রে মিনিমাম যদি আমরা যাই 80D 70D ইজ গুড এনাফ 70D, একটু কম দামের মধ্যে। আর একটু তার মানে কি তুমি বলতে চাচ্ছ একটু না, যে এটা তো একটু সত্যই যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি একটু এক্সপেন্সিভ? ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কিছুটা এক্সপেন্সিভ। প্রথমত যদি কোয়ালিটি ছবির জন্য আমরা যদি কোয়ালিটি ইকুইপমেন্ট কিনতে যাই, যেমন খুব ভালো বডি ভালো লেন্স যেগুলো, এই লেন্সগুলোর প্রাইস অনেক বেশি। যেমন আমরা দেখো পোর্ট্রেট তোলার জন্য আমি একটা হয়তো 50mm 1.4 অথবা 85 1.4 ইউজ করতেছি, যেটা খুব ভালো কোয়ালিটি দেয়, কিন্তু ওইটার প্রাইস দেখা গেল অ্যারাউন্ড 85 1.4 অ্যারাউন্ড 70-80,000, 50 1.4 অ্যারাউন্ড 35,000। বাট আমি যদি একটা টেলিলেন্স কিনতে যাই 2.8, অ্যাটলিস্ট 10 লাখ অ্যাটলিস্ট। সো আমার মিনিমাম অ্যাপারচার 5.6 থেকে শুরু হয়, 5.6 এর নিচে আমরা নামতেই পারতেছি না। ইভেন f4 লেন্স গুলো প্রাইসও 4-5 লাখের উপরে। তো ওই জায়গায় যখনই আমরা 5.6 লেন্সে যাচ্ছি, আমাদের ওয়াইল্ড লাইফে সবসময় এনভায়রনমেন্ট সাপোর্ট করে না, সবসময় তো আমরা খোলা জায়গায় ছবি তুলি না, জঙ্গলে যেমন এমনিতে লাইট থাকে অনেক কম। সো ওখানে কিন্তু একটা 5.6 লেন্স নিয়ে কিন্তু এক্সপোজার পাওয়া অনেক কঠিন, এবং আইএসও বাড়াতে গেলে যেটা হয় অনেক নয়েজ চলে আসে, তখন আমাকে অনেক ভালো একটা বডি ইউজ করতে হয়। ভালো একটা বডি ইউজ করতে গেলে আবার বডিতে অনেক বেড়ে যায়। ওই হিসাবে যদি প্রফেশনালি কেউ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে যায়, ডেফিনেটলি দিস ইজ কোয়াইট এক্সপেন্সিভ। কারণ প্রফেশনালি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে গেলে আমাকে কোয়ালিটি লেন্স এবং কোয়ালিটি ইকুইপমেন্ট লাগবে। বাট কেউ যদি মনে করে আমি প্রফেশনালি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি পরে করব, আমি অ্যাসাইনমেন্ট বেস নিতে চাই, বা নিজের স্কিল বৃদ্ধি, বা আমি হয়তো অনেকটা কনজারভেশনে হেল্প করলাম নিজের আত্ম বিনোদনের জন্য, চিত্ত বিনোদনের জন্য এবং প্র্যাকটিসের জন্য, সেই ক্ষেত্রে আমার মনে হয় 70-300 ইজ মোর দেন এনাফ, বা 100-400 ইজ গুড এনাফ। আর ক্যামরনের 150-600 আছে অনেক কমের মধ্যে, খুবই ভালো। আমরা 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 টেকনিক্যাল জায়গায় যাব না। পলাশ রহমানের প্রশ্নটা নেওয়ার কারণ হলো গত এপিসোডে সে একটা প্রশ্ন করেছিল, তার মধ্যে তিনি উত্তর পাননি, এর জন্য তার উত্তরটা আমরা আগে নিলাম। ওকে, সিরাজুল লিটন লিখেছেন লাভ ইউ লিটু ভাই। ওকে, তারপরে জহির হাসান ইকারুস লিখেছেন আমার সব থেকে প্রিয় একজন ফটোগ্রাফার কুদরতে খোদা ভাই। গুড, অনেকেরই এরকম প্রিয় ভাই। লিটু ভাই আমার গুরু। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, দিন দিন
ইয়াং হচ্ছেন ভাই। ওকে, আচ্ছা, মেহেদি হাসান জাইকি, হ্যাঁ তাই তো। লিটু ভাই কেমন আছেন, অনেকদিন পর দেখছি ভাই, মিস ইউ ভাই। ওকে, তারপরে আরো লিখেছেন মুশফিক রহিম, লিখেছে আপনার চশমাটা অনেক ইউনিক। আচ্ছা, আহ, সার্জিল হাসান লিখেছেন না না ভয়েস আসতেছে না আমার, ইউনিক কি আন ইন্টারাপ্টেড। আনইন্টারাপ্টেড শুনছি। আচ্ছা, আমি সবাইকে সালাম, সবার প্রতি ভালোবাসা। সবাই আরো আছে একবারে বলো। আহ, 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 ভাই, হ্যাঁ ভাই চিৎকার দিয়েছে আর কি। ওকে, হ্যালো, এই মন্দাকিনী তালুকদার লিখেছেন হ্যালো। হ্যাঁ, আনইন্টারাপ্টেড তো আমরাও শুনতে পাচ্ছি, কে বললো শুনতে পাচ্ছি না? আচ্ছা যাই হোক, বলো কি বলছিলা তুমি, সবাইকে অভিনন্দন জানাচ্ছিল? আচ্ছা, সবাইকে শুভেচ্ছা এবং সালাম। বেসিক্যালি আমার নেটের অবস্থা খুবই খুবই দুর্বল। ওই জায়গায় আমি সুদীপ্তকে বলেছি যে দেখ, যে অবস্থা লাইভে আসতে গেলে খুব ভালো নেটের কোনো বিকল্প নেই। এখন যে প্রবলেমটা আমরা ফেস করতেছি, যেহেতু করোনার কারণে আমরা সবাই গৃহবন্দী, কম বেশি প্রত্যেকটা লোক কিন্তু আমরা সারাক্ষণে কোনো কোনো ভাবে কিন্তু আমরা নেট ইউজ করতেছি। সো নেটের উপরে তো অনেক বেশি চাপ পড়ে গেছে। পাশাপাশি যারা নেট সার্ভিস প্রোভাইডার, ওদেরকে ফোন দিলে ওরা যখন তখন সাপোর্ট দিতে পারতেছে না, কারণ ওদেরও কিছু লিমিটেশন আছে। করোনার জন্য ওরা মুভ করতে পারতেছে না। সব মিলিয়ে দিলে আসলে আমার মনে হয় এই প্রবলেমটা সবাই আমরা কম বেশি ফেস করতেছি। তো যারা কথা শুনতে পারতেছেন না বা ভেঙে ভেঙে শুনতেছেন, আমার চেহারা দেখে শান্তি নেন। আপনারা শুনতেছেন, এটা ভেবেই ভালো লাগতেছে আমার। আর যারা শুনতে পারতেছেন, ওরা তো শুনতেছেনি। আর অনেক 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 ছোট ভাই আছে, আদরের ছোট ভাই, অনেককে অনেকদিন পরে দেখলাম, অনেকের কমেন্ট দেখলাম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। ভাই দোয়া করিস আমার জন্য। আর বয়স বেড়ে গেছে তো ইদানিং চোখে একটু কম দেখি, যেই কারণে চশমাটা খুব রিসেন্ট নিলাম 3 মাস আগে। কারণ আমি কাছে কিছু পড়তে পারি না এখন, আমার একটু ঝাপসা লাগে আর কি। এমনিতে দূরে সব দেখি, বা কাছে কিছু পড়তে গেলে ঝাপসা লাগে, যে কারণে চশমাটা নেওয়া আর কি। ওকে সুদীপ্ত, নেক্সট কি বলবো বলো। আচ্ছা, তুমি একটু ইয়াটা বলো তো আমাকে, যে এই যে তোমার আমরা তো জানি যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা বাইরের বিদেশি যত ফটোগ্রাফার আছে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার বা কনজারভেশন ফটোগ্রাফার যাই বলো, তারা তো বেশ রাজার হালে থাকেন। হ্যাঁ, তো আমাদের দেশের এইটা এটা এটা হয় না কেন? আমাদের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা ভালোভাবে থাকতে পারেন না কেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি দিয়ে? আচ্ছা, আমাদের দেশে আসলে অনেকগুলো ইস্যু আছে। প্রথম ইস্যু আমি বলবো আসলে, যেমন আমি খুব একটা সিম্পল কথা বলি, তুই ব্যাপারটার সাথে সম্পৃক্ত, কারণ তোর সাথে আমার অনেক লম্বা সময় পরিচয় এবং অনেক ওঠা বসার মাধ্যমে আমাকে পার্সোনালি কিছুটা চিনার সুযোগ তোর হয়েছে। ওই জায়গা থেকে আমি বলি, যেটা হয় আমি মাঝে মাঝে বলি আসলে আমরাই আমাদের শত্রু। কিরকম শত্রু, আমি একটু এক্সাম্পল দেই। আহ, আমরা যখন শুরু করি অনেক আগে থেকে, তখন কিন্তু দেখা গেল যেমন প্রথম আলো বলিস বা অবজারভার বলিস, বাংলাদেশের টপ লেভেল পত্রিকা বা অনেক নিউজ চ্যানেল অনেকভাবে আমাদেরকে রিকোয়েস্ট করেছে আমাদের ইনভলভমেন্টের জন্য। তো আমার তখন প্রথমে একটা কথা ছিল, আমরা যে ইনভলভমেন্ট হবো, আমাদের তো এই জাতীয় কাজগুলো করার জন্য কিন্তু আমাদের ইকুইপমেন্টের খরচ আছে, কোথাও যাইতে হয়, আমাদের ভাড়া লাগে, খরচ লাগে। তো আপনারা আমাদেরকে ফিনান্সিয়াল ফিডব্যাকটা কি দিবেন? তখন দেখা গেল ওরা বলতো 500 টাকা, 1000 টাকা ওনারিয়াম। তো পত্রিকায় একটা ছবি ছাপা হবে, আমার একটা কলাম ছাপা হবে, অথবা নিউজে আমাকে নিয়ে যাওয়া হবে, এই কারণে আমাকে অনারিয়াম দেওয়া হবে 500 টাকা। ওইটা আমার মনে হয়েছিল না আসলে এটা জাস্টিফাইড না, কারণ ফার্স্ট ওয়ার্ল্ডের নিউজ চ্যানেল বা পত্রিকাগুলো যে পরিমাণ টাকা পে করে, ওই জায়গায় যেহেতু সবাই কমার্শিয়াল, পত্রিকাওয়ালারা বিজ্ঞাপন নিচ্ছে, নিউজ চ্যানেলরা বিজ্ঞাপন নিচ্ছে, তাহলে ওরা তাহলে একটা ফটোগ্রাফারকে কেন প্রপারলি পে করবে না? এবং ওই জায়গা থেকে আমি স্ট্রেটলি অনেককেই ডিনাই করে দিচ্ছি। এবং আমার সাথে যখন অনেকে শুরু করছে, ভালো কাজ করা শুরু করছে, আমার কাছে গাইডলাইন তো ভাইয়া কি করবো, এই জাতীয় অফার আসছে, ওই জাতীয় অফার আসছে, দেবো কিনা। আমি প্রথম দিকে সবাইকে স্ট্রেটলি না করছি যে কেউই জমা দিস না, আমরা সবাই যদি ঐক্যমত থাকি, কেউ যদি সাবমিট না করি, ফাইনালি ওরা বাধ্য হবে আমাদেরকে পেমেন্টটা বাড়াইতে। তো যেটা হয় আসলে, অনেকে প্রফেশনালি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে চায়, অনেকে টাকার প্রয়োজন, অনেকে দেখা গেলো টাকা প্রয়োজন, অনেকে দেখা গেলো যথেষ্ট টাকার মালিক, শখে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে। ওই জায়গায় দেখা গেলো একটা নিউজে একটা নিজের ছবি যে ইন্সপিরেশন বা আমাকে ভালো লাগা বা সোশ্যাল একটা রেসপেক্ট বাড়ে, আমি এটাকে নেগেটিভলি নিচ্ছি না। তো অনেকেই দেখা গেলো পত্রিকাতে ফোন দিলে তো খুশি হয়ে যাচ্ছে, পত্রিকায় একটা ছবি দিয়ে দিচ্ছে যে আমার ফিচার ছাপা হয়েছে। হয়তো উনি তার রেসপেক্টের জায়গা থেকে নিজে অনেক আত্মতৃপ্তি পাচ্ছে দেখে ছবিটা দিচ্ছে। উনি যদি এভাবে ভাবতো যে আমি যে ছবিটা দিচ্ছি ফ্রি অফ কস্ট, আর একটা ছেলে যে প্রফেশনালি কাজ করতে চায় তার জায়গাটা আমি ব্লক করে দিচ্ছি। আসলে আমরা যদি ইউনিটে থাকতাম, আমরা যদি এই জায়গায় যদি একটু প্রফেশনাল হইতাম, আমার মনে হয় অ্যাটলিস্ট কিছুটা আমাদের প্রবলেম সলভ হইতো ইনিশিয়াল লেভেলে। সেকেন্ড লেভেলে হলো গিয়ে, যেমন স্টক ফটোগ্রাফি অনেক বড় একটা জায়গা, ইদানিং কিন্তু আমরা অনেক ক্যালেন্ডার, অনেক জায়গায় কিন্তু প্রকৃতির এবং ওয়াইল্ড লাইফের ছবি দেখি। বাট আমাদের যারা এজেন্সি গুলো আছে, দুই একটা
একটা রেপুটেড এজেন্সি বাদ দিলে নীলক্ষেতে অসংখ্য দোকান আছে যারা বিভিন্ন কোম্পানির ক্যালেন্ডারের ছাপানের কন্ট্যাক্ট নিয়ে আসে, আনার পরে দেখা গেল অনলাইন থেকে ছবি টবি নামায়া কম্পোজ টম্পোজ করে ক্যালেন্ডার ছবি ছাপাই দিয়ে দেয়। হয়তো ওই কোম্পানি ছবির জন্য পে করতেছে কিন্তু ফটোগ্রাফার পে পাচ্ছে না। এখন যে কোম্পানিগুলো যদি এইটুকু এসিউর করে যে কার কার ছবি তোমরা ছাপাইছো ওদের ফোন নাম্বার সহ দেওয়া লাগবে, অ্যাটলিস্ট তখন কিন্তু ওরা বাধ্য হইতো ফটোগ্রাফারদের সম্পর্কে খোঁজ নিয়ে ওকে কিছু টাকা পেমেন্ট দিতে। এটা একটা ইস্যু হইতে পারে। আর সবচেয়ে মেজর ইস্যু যেটা ফার্স্ট ওয়ার্ল্ডে আমরা যদি খেয়াল করি, আসলে ফার্স্ট ওয়ার্ল্ডে প্রফেশনালিজম কিন্তু ভেরি মাচ প্রফেশনালিজম। আমাদের দেশে যেটা হচ্ছে আসলে আমরা সবাই সবকিছু করি বাট গুড ফর নাথিং। ওই যে মাস্টার অফ অল ট্রেড, ওই জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। এখন যেটা হয় সেটা হলো গিয়ে আমি আমার শখে যাই করি না কেন, আমার শখের বাইরে কিন্তু আমার সোসাইটির প্রতি সমাজের প্রতি একটা কমিটমেন্ট থাকা দরকার। আমার কিন্তু অন্য দশজনকে নিয়ে ভাবা লাগবে যে আমিও তো আমার শখে করতেছি, আমারও তো পেটের ধান্দা নাই, কিন্তু আরেকজন ওয়াইল্ড লাইফ করতেছে, হয়তো তার যদি ওই জায়গা থেকে আর্নিং সোর্স না হয় তার ওয়াইল্ড লাইফ বন্ধ হয়ে যাবে। তার ডেডিকেশন আছে, তার কোয়ালিটি আছে, কিন্তু তার স্কোপটা নাই। ওই জিনিসগুলো আমাদের মাথায় রাখা লাগবে। ওই জায়গা থেকে ফার্স্ট ওয়ার্ল্ডে যতগুলো এনভায়রনমেন্টাল প্রজেক্ট হয়, যেমন বায়োলজির প্রজেক্ট বা এনভায়রনমেন্টাল বা এই যে আমরা যদি বলি যে নিশ্চিহ্ন প্রায় প্রাণী বলি বা যে কোনো ধরনের ন্যাচারাল যে প্রজেক্টগুলো হয়, ওই প্রজেক্টগুলো দেখা যায় একজন ইউনিভার্সিটির প্রফেসর সে থাকতেছে একজন কনসালটেন্ট হিসাবে, হয়তো ইউনিভার্সিটি দু একজন স্টুডেন্ট থাকতেছে হলো গিয়ে অ্যাসোসিয়েট হিসাবে, এবং ওরা প্রফেশনালি কিন্তু ভিডিওগ্রাফার বা ফটোগ্রাফার রাখতেছে ডকুমেন্টেশনের জন্য। বাংলাদেশে যেটা হয়েছে, বাংলাদেশে প্রফেসররা নিজেরাই ডক্টরেট, তারা নিজেরাই রচনা লিখে, তারা ক্যামেরা কিনে নিজেরাই ফটোগ্রাফার হয়ে যায়। ওই জায়গায় হয়তো উনি ছবি তুলে ইটস ওকে ফাইন, ওনার ছবি তোলাটা আমি এপ্রিসিয়েট করতেছি। হয়তো উনি এক জায়গায় গেল, হুট করে উনি একটা ছবি পেয়ে গেল, ওই তো ওই ছবিটা উনি একটা ফটোগ্রাফার কখন খবর দিবে, কখন তুলবে, সময়টা ওনার নাই। ওই জায়গায় উনি ফটোগ্রাফি করুক, উনি ছবি তুলুক, বাট ওনার উচিত যখন প্রফেশনাল একটা প্রজেক্ট আসবে, যে প্রজেক্টে ফান্ডিং আছে, অ্যাটলিস্ট ওই প্রজেক্টগুলোতে ফান্ডের একটা ক্ষুদ্র অংশ, ঠিক আছে, ডকুমেন্টেশনের জন্য আমরা প্রফেশনাল ভিডিওগ্রাফার অথবা ফটোগ্রাফার হায়ার করতে চাই, আমাদের ফান্ডের 1% রাখলাম আমরা প্রয়োজনে। ওইসব প্রজেক্টের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমাদের উচিত নিজের কাঁধে ক্যামেরা থাকলো, নিজের ক্যামেরা দিয়ে ছবি না তুলে একজন প্রফেশনাল ফটোগ্রাফারকে হায়ার করা। অ্যাটলিস্ট এই কাজটা চালু হলে যেটা হবে, যারা প্রফেশনালি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতেছে, হয়তো যাদের ব্যাকগ্রাউন্ড জুলজি, বোটানি বা এনভায়রনমেন্টাল সায়েন্স না, কিন্তু ফটোগ্রাফি খুব ভালোবাসে, নেচারকে ভালোবাসে এবং খুব স্টাডি করে এবং খুব প্যাশনিয়েট এবং খুব কোয়ালিটি কাজ করে, এরকম ছেলেপেলে যারা আছে ওদের কিন্তু প্রফেশনালি কাজ করার একটা ক্ষেত্র উন্মোচিত হবে। আমার মনে হয় স্যাররা যারা আছেন এই জাতীয় প্রজেক্টে ইনভলভ আছেন, ওনারা যদি ব্যাপারটা একটু পজিটিভলি দেখেন, সেই ক্ষেত্রে একটা ওদের জন্য আমাদের একটা বড় ধরনের ক্ষেত্র উন্মুক্ত হওয়ার একটা সুযোগ আছে আর কি, আমি মনে করি। আর এখন পর্যন্ত রানিং বাংলাদেশে আসলে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কমার্শিয়ালি একেবারেই ভ্যালুহীন। সো যদি এই জিনিসগুলো থেকে আমরা উত্তরণ না করতে পারি, সেক্ষেত্রে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি যদি আমি কমার্শিয়াল হিসাব করতে যাই, 99% ক্ষেত্রে আমি বলবো ওয়াস্ট অফ টাইম এবং ওয়াস্ট অফ মানি। আর 1%-এর ক্ষেত্রে অনেকে আছে বাইরের এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করতেছে, হয়তো নিজে একটা ওয়েবসাইট তৈরি করতেছে, বিভিন্ন জায়গায় নক করে কিছু পার্সোনাল কমিউনিকেশনের মাধ্যমে হয়তো সে সার্ভাইভ করার চেষ্টা করতেছে। খুবই অল্প সংখ্যক লোক তারা করতেছে। তো সবাই যদি ওই লাইনে যায় হয়তো সার্ভাইভ করার একটা সুযোগ আছে, কিন্তু কোনো প্রপার গাইডলাইন নেই যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করলে এই গাইডলাইনের মধ্যে আমি ফিউচারে সার্ভাইভ করতে পারবো। এই জাতীয় কোনো প্রপার গাইডলাইন বাংলাদেশে এখন পর্যন্ত তৈরি হয়নি আর কি। এটা আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট। রাইট রাইট। আর এমনি এমনি তো নিশ্চয়ই তুমি সম্ভাবনা তো প্রচুর দেখো, তুমি শুরুর দিকে বলতে চেষ্টা করেছিলে এই কথাটা। না, সম্ভাবনার কথা বলতে গেলে আমি সিম্পল একটা কথা বলি, ছোটবেলা থেকেই। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যালো, মানে বাংলাদেশে এই যদি বলতে হয়, হ্যাঁ, সম্ভাবনার কথা যদি বলতে হয়, ছোটবেলা থেকে আমরা ন্যাশনাল জিওগ্রাফি দেখে আসছি, ডিসকভারি দেখে আসছি, এবং নেচার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা এই জাতীয় জিনিস বলতে আমরা বলতাম ন্যাশনাল জিওগ্রাফি। এখন গত 5 বছর ধরে ন্যাশনাল জিওগ্রাফি .in ইন্ডিয়া চালু হয়ে গেছে। তার মানে ন্যাশনাল জিওগ্রাফি ইন্ডিয়া ভার্সন ইন্ডিয়া নিয়ে আসছে, কারণ ইন্ডিয়ার অনেক বায়োডাইভার্সিটি আছে, ইন্ডিয়ার অনেক বৈচিত্র্য আছে। ওই জায়গা থেকে ওদের পক্ষে সম্ভব কিন্তু এই জাতীয় একটা প্রোগ্রাম বা চ্যানেল চালু করা। এবং ন্যাশনাল জিওগ্রাফি ইন্ডিয়া আসার পর যেটা হয়েছে, ইন্ডিয়ায় আমি পার্সোনালি বলতে পারি মোর দেন 100 ফটোগ্রাফার ওরা প্রফেশনালি ফটোগ্রাফি করতেছে এবং ওরা বেশ ভালো আর্ন করতেছে, কারণ ওদের এই ডকুমেন্টেশন তৈরি বা এই জাতীয় কাজের সাথে ইনভলভমেন্টের একটা স্কোপ তৈরি হয়েছে।
তো বাংলাদেশে আসলে যেমন ৭১ টেলিভিশনে হোসেন সোহেল খুব ভালো একটা প্রোগ্রাম রান করে, আহ, এর বাইরে দুই একটা চ্যানেল ট্রাই করেছিল, বাট খুব বেশি দিন কন্টিনিউ করতে পারিনি। ওই জায়গা থেকে বাংলাদেশেও কিন্তু ডাইভার্সিটির কথা আমরা বলতে গেলে কিন্তু আমাদের ডাইভার্সিটি কম না, আমরা খুব ছোট একটা দেশ হলেও কিন্তু আমাদের বৈচিত্র্য কিন্তু কোনো কমতি নেই। আমাদের কিন্তু অল ওভার বাংলাদেশে কিন্তু আমাদের মানে ব্যাপক বৈচিত্র্য আছে। আমাদের 13টার উপরে ন্যাশনাল সেঞ্চুরি আসছে, যেগুলো নিয়ে এখন পর্যন্ত প্রপার কোনো ডকুমেন্টেশন তৈরি করা হয়নি। ইভেন আমি ন্যাশনাল জিওগ্রাফির কথা বাদ দিলাম, বাংলাদেশ ফরেস্ট খুব রিসেন্ট শুরু করেছে ওদের প্রত্যেকটা সেঞ্চুরি নিয়ে ওরা যে কাজটা করতেছে, ওখানে কি কি ধরনের এনিমেল পাওয়া যায়, ওরকম ফটোগ্রাফারদেরকে হায়ার করে করে ওরা ছবি টবি তুলে ওরা পাবলিকেশন বা বুকলেট তৈরি করতেছে। অ্যাটলিস্ট দুই একটার ব্যাপারে আমি জানি, হয়তো আরো হচ্ছে আমার জানার বাইরে, বাট সেগুলোরও পেমেন্ট আমি বলবো অনেক কম, মানে একেবারে নমিনাল। তো অ্যাটলিস্ট ফরেস্টে তো হিউজ বাজেট আসতেছে, এমন তো না বাজেট নাই। তো বাংলাদেশ ফরেস্ট যদি চিন্তা করে যে আমরা কোয়ালিটি আমাদের প্রত্যেকটা সেঞ্চুরি বা প্রত্যেকটা আমাদের রিজার্ভ ফরেস্ট যেগুলো আছে বা আমাদের বায়োডাইভার্সিটি নিয়ে যে জায়গাগুলো অনেক বেশি মূল্যবান এবং অনেক বেশি রিচ, ওই জায়গাগুলো নিয়ে আমরা কোয়ালিটি ডকুমেন্টেশন করে আমাদের আর্কাইভে রাখতে চাই। ওরা এক পারে হলো গিয়ে এরকম ওরা নিজেরাই কয়েকটি ফটোগ্রাফারকে হায়ার করে, ভিডিওগ্রাফারকে হায়ার করে হয়তো 1 মাস 2 মাস 3 মাস মেয়াদি একটা প্রকল্প চালু করে এই জাতীয় কাজ শুরু করতে পারে। অথবা ওরা কিন্তু ইন্সপিরেশনের জন্য আরেকটা কাজ করতে পারে, যে ওরা একটা প্রতিযোগিতার মতো করতে পারে যে ঠিক আছে আমরা প্রত্যেককে একটা মিনিমাম অরনিয়াম দিব, আপনি কোথাও যাবেন, যাওয়ার খরচ ভাড়া ভাতা মানে আপনার খরচটা আমরা দিব। 10 জন বা 20 জনকে ওরা এফিলিয়েটেড করলো, করার পরে ওদের মধ্যে একটা কম্পিটিশন যে আপনারা সবাই আপনাদের ডকুমেন্টেশন জমা দিবেন, যারটা বেস্ট হবে তার জন্য প্রাইজ মানি থাকবে, আর বাকি যারা পার্টিসিপেট করবেন অ্যাটলিস্ট ওদের খরচটা আমরা দিব। এটাও কিন্তু যারা এখন কাজ করতেছে ওদের জন্য একটা বিশাল ইন্সপিরেশনের জায়গা হবে। অ্যাটলিস্ট ওরা চ্যালেঞ্জিং কিছু কাজ করার বা দেশের জন্য কিছু কাজ করতেছে এই জিনিসটা পাবে, অ্যাটলিস্ট সেটা কাজের খরচটা পাচ্ছে, এবং ওখানে কম্পিটিশনে সে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ওখানে একটা প্রাইজ মানি থাকে, ওইটাও কিন্তু তার একটা মানে ইন্সপিরেশনের জায়গা হবে। এই জাতীয় উদ্যোগগুলো আসলে আমরা টুকটুক করে নিতে পারি, আসলে আমাদের নেওয়ার সুযোগ আছে এখন। হয়তো এইভাবে নিতে থাকলে একদিন পরে ন্যাশনাল জিওগ্রাফি বিডি আমরা দেখতে পাবো হয়তো বা, ইনশাল্লাহ আমরা আশা করি আর কি। সেটা আমরা সবাই করি। আচ্ছা, আমরা আবার কিছু কমেন্ট নেই। মন্দাগিরিটা বলেছি, পলাশ রহমান ওই যে বললেন যে আজ অনেক প্রশ্নের উত্তর পেলাম ভাই। ওকে। আর এ খান লিখলেন ভাইয়ার সাথে লাস্ট আড্ডা দেওয়া হয়েছিল লিটন ভাইয়ের বাসায়, অসাধারণ একজন মানুষ। আমার সাথে এতদিনের পরিচয়, ওর বাসায় আমার আজ পর্যন্ত যাওয়া হয়নি। অবশ্য ও আসে না আমার বাসায়, এটাও ঠিক। তোর বাসায় যাইনি মানে? তোমার বাসায় গেছিলা কবে? এই ইফতারি করলাম না, এই যে কিরণ ভাই এলো যে তোর পোলার জন্মদিন, তোর বাসায় আমি 3 বার গেছি। 3 বার, একবার ইফতারি দাওয়াত আর 2 বার ওয়ার্কশপ, আরেক একবার ওয়ার্কশপ, একবার ইফতারি দাওয়াত, আর একবার হলো গিয়া তোর জাজমেন্ট। 3 বার গেছি তোর বাসায় আমি। ওকে। আচ্ছা, পুলক চন্দ্র শীল লিখেছেন লিটু ভাই সালাম নিয়েন, ভালো লাগলো দেখে ভাই। ওকে। নকিব হক ফটোগ্রাফি, সে লাভ রিয়েক্ট দিয়েছে। আচ্ছা, তারপরে আরফিন আহমেদ শোয়েব, লিটু ভাই অনেক অনেক দিন পর দেখলাম আপনাকে, হ্যাপি টু সি ইউ, আর ইউ ওকে ব্রাদার? আলহামদুলিল্লাহ, ওকে, হি ইজ ওকে। তাহামিলুর রহমান মুক্ত লিখেছেন বাংলাদেশের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির একটা অনলাইন আর্কাইভ করা যায় না? এই প্রসঙ্গে আমরা আসবো, তোমার উত্তর পরে দিও। তাহলে এখান থেকে সবাই কিনে নিতে পারেন, বাইরে কিনে না, ছবি কিনে না। আচ্ছা, জারা রহমান ভাইয়া লিখে বোধহয় কোনো একটা রিয়েক্ট দিয়েছেন, এখন দেখাচ্ছে না, পরে দেখাবে। মোহাম্মদ ইমাম হাসান লিখেছেন ভালোবাসার দুইজনের জন্যই। থ্যাংক ইউ ইমাম ভাই, আমাদের ইমাম ভাই স্ট্রিট ফটোগ্রাফার, ডাক্তার। হ্যাঁ বুঝছি ডাক্তার, খুব বেলার মধ্যে আছে, এক্স ফটোগ্রাফার। হ্যাঁ, তারপরে ইমাম ভাই ওনারে। আচ্ছা, জিকো লিখেছেন গুড টু সি ইউ হেয়ার লিটু ভাই। ওকে। মিল্টন বেনেট লিখেছেন ক্যানন 100 to 400 mm ভার্সেস সিগমা স্পোর্টস 150 600 mm, হুইচ আউটপুট ইজ দ্য বেস্ট? এক কথায় তুমি উত্তর দাও, আমি টেকনিক্যালি যেতে চাই না, তুমি এক কথায় যদি উত্তর দাও। ক্যানন 100-400। আর মাসুক আহমেদ ওকে, মাসুক আহমেদ লিখেছেন লিটু ভাই কেমন আছেন, সুন্দরবনের রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প শুনতে চাই, আমরা সময় পেলে সেখানে যাব। নকিব হক কোন একটা রিয়েক্ট দিয়েছেন। ওকে। রিফাত ইকবাল, আমাদের প্রিয় রিফাত ইকবাল লিখেছে আওয়ার গ্রেটেস্ট ইন্সপিরেশন। হ্যাঁ, রাইট, আমি বললাম না অনেকেই তুমি তাদের অনুপ্রেরণা।
আচ্ছা, এবার তুমি বলো তো, এই যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার তো সাধারণ ফটোগ্রাফার অনেকের চেয়েও অনেক ভিন্ন, অনেক ভিন্ন। আমি জানি, আমি ব্যক্তিগতভাবে এটা স্বীকারও করি। তোমার কি মনে হয় একজন এতদিনের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, তুমি এতদিনের অভিজ্ঞতা, তোমার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের কি সব গুণ থাকতে হয় বলে তুমি মনে করো, যেটা না থাকলেই নয়? আসলে বেসিক্যালি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ওইটা পরে, প্রথমে ফটোগ্রাফার, তারপর কিন্তু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। তো একজন ফটোগ্রাফারের বেসিক যে যে গুণ থাকা দরকার সেগুলো তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার মধ্যে থাকা লাগবেই, তার বাইরেও তো আরো 3-4টা বাড়তি গুণ থাকা লাগে। তো একটা ফটোগ্রাফারের প্রথমে যে গুণটা থাকা দরকার সেটা হলো গিয়ে খুব ভালো মনের একজন মানুষ হওয়া, এবং অবশ্যই সচেতন হওয়া। সে যেখানে ছবি তুলতেছে ওই পরিবেশ সম্পর্কে সম্যক জ্ঞান রাখা, সেটা ওয়াইল্ড হোক বা একটা স্লাম হোক বা একটা হাইফাই সোসাইটি বা কমিউনিটি হোক, অন্যকে রেসপেক্ট করা এবং সবার সাথে খুবই স্মাইলি আচরণ করা, পরিবেশ নষ্ট না করা, যত্রতত্র কফ থুতু ময়লা না ফেলা। আর অবশ্যই যদি এমন কোথাও ছবি তোলা হয় যে জায়গায় ছবি তোলার আগে পারমিশন নেওয়া লাগবে, সেটা হতে পারে কারো পার্সোনাল ছবি। অনেক জায়গায় লেখা থাকে সংরক্ষিত এলাকা ছবি তোলা নিষেধ। এমন অনেক জায়গা আছে সংরক্ষিত এলাকা ছবি তোলা নিষেধ। আমি ভদ্রভাবে গিয়েছি, কর্তৃপক্ষকে বলছি আপনার জায়গাটা খুব পছন্দ হয়েছে, আপনারা যদি অনুমতি দেন আমি কয়েকটা ছবি তুলতে চাই। ওনারা খুশি মনে পারমিশন দিয়েছেন। বাট অনেক সময় দেখা গেলো আমরা কোথাও যাই, আমরা এইসব নোটিশ বা এগুলো আমরা ফলো করি না, নিজের মতো ছবি তোলা শুরু করি। তো অ্যাটলিস্ট আসলে আমরা যেখানে যাবো ওই জায়গা সম্পর্কে কিছু ধারণা রাখা, ওই জায়গার মানুষ সম্পর্কে ধারণা রাখা, আর সব মিলিয়ে জিলে আসলে একজন সুস্থ নাগরিকের মতো আচরণ করাটা হলো গিয়ে প্রত্যেক ফটোগ্রাফারের একটা দায়িত্ব, যা ওয়াইল্ড লাইফ হোক নর্মাল ফটোগ্রাফার হোক। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ক্ষেত্রে বাড়তি যে জিনিসটা আমি মনে করি সেটা হলো গিয়ে প্যাশন। মানে পেশেন্টটা অনেক ইম্পর্টেন্ট হওয়া লাগবে, কারণ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে পেশেন্ট হওয়াটা অনেক জরুরি, মানে ধৈর্যটা অনেক ইম্পর্টেন্ট। এবং নিজের মধ্যে চরম মানে পেশেন্ট না থাকলে পেশেন্স রাখাটা খুব কঠিন। আর যেটা হয় আমরা যে কোনো কিছু, যেমন ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে যেটা হয়, আমি অলওয়েজ একটা কথা বলি, নেভার এভার ট্রাই টু চেঞ্জ এ ওয়াইল্ড। ওয়াইল্ড লাইফ কখনো চেঞ্জ করে তোলা যায় না। ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে যেটা করতে হয়, ছবি তোলার আগে ওই এনভায়রনমেন্টটাকে রিড করতে হয়, পাখির বিহেভিয়ারকে রিড করতে হয়, এবং রিড করে আমি আজকে সারাদিন রিড করলাম, কালকে আমি একদম আমার পারফেক্ট একটা জায়গায়, যে জায়গায় আমি জানি এই জায়গায় লাইটটা ভালো পড়বে, পাখিটা আসবে এই সময়ে, এই যেটা অ্যাক্টিভিটি দিবে, আমি যতদূর সম্ভব হাইট থেকে একদম নড়াচড়া না করে ঘন্টার পর ঘন্টা বসে থাকবো। যখন আমি বসে থাকবো তখন ঠিকই পাখিটা স্বাভাবিকভাবে আসবে, তার কাজকর্ম করবে, বা এনিমেলটা আসবে তার কাজকর্ম করবে, তখন ছবিটা অনেক ইজি হয়। তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ক্ষেত্রে যেটা হয় যে মানে ধৈর্য থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ধৈর্য থাকা লাগবে। তারপরে ফিজিক্যাল ফিটনেস মানে ইম্পর্টেন্ট না, খালি এক্সট্রিম ইম্পর্টেন্ট। মাইলের পর মাইল হাঁটতে হয়, 10 মাইল 15 মাইল 20 মাইল হাঁটতে হয়। অনেক সময় দেখা গেল যারা নদী এলাকায় ছবি তোলে, নদীতে নেমে যায় পানির মধ্যে, ওই পানির মধ্যে 6 ঘন্টা ক্যামেরা হাতে নিয়ে ওইভাবে দাঁড়ায় থাকতে হয়। তো সব মিলে যেটা আসলে ফিজিক্যাল ফিটনেস অনেক বেশি ইম্পর্টেন্ট। সো যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে চায়, আমার মনে হয় ওদের একটু ফিজিক্যাল ফিটনেসের প্রতি জোর দেওয়া উচিত, ওদের একটু ধৈর্যের প্রতি জোর দেওয়া উচিত। আর ছবি তোলার আগে পরিবেশ এবং যেই সাবজেক্টে ছবি তুলবে তার উপর একটু পড়াশোনা করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। আদারওয়াইজ আসলে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করা একটু ডিফিকাল্ট। তো আলটিমেটলি ঘুরে ফিরে পড়াশোনা কিন্তু সব ওয়াইল্ড ফটোগ্রাফির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আমি স্ট্রিট করতে যাই, ল্যান্ডস্কেপ করতে যাই, আমি লাইফস্টাইল করতে যাই না কেন, পড়াশোনার কোনো বিকল্প নেই, কারণ পড়াশোনা একটা মানুষকে আসলে পূর্ণ করে। আর পড়াশোনা ছাড়া হয়তো ভালো ছবি উঠবে, ভালো ব্যাপারটা আসলে আপেক্ষিক, ভালো জিনিসটা খুবই আপেক্ষিক একটা জিনিস। এখন আমি যদি শার্প ছবি, খুব চকচকে ছবিকে ভালো বলি, হয়তো ভালো একটা লেন্স, ভালো একটা বডি থাকলে আমি কোথাও গিয়ে কিছু সময় দিলে হয়তো ভালো কিছু ছবি তোলা সম্ভব। বাট ফটোর সাথে নিজের অ্যাটাচমেন্ট, একটা দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা, একটা স্টোরি টেলিং থিঙ্কিং থেকে, একটা স্টোরি ডেভেলপ করা থেকে অনেক লম্বা সময় একটা জায়গায় অ্যাড থাকা, ওগুলোর জন্য আসলে পড়াশোনা স্টাডি বিকল্প নেই। দশজনের দর্শন জানা, নিজের দর্শনকে প্রেজেন্ট করা, সোশ্যাল যে চেঞ্জগুলো আসতেছে, আমার কাজটা নেক্সট কোন চেঞ্জে ইম্প্যাক্ট ফেলতে পারে, এগুলো নিয়ে ভাবা, আসলে অনেক অনেক ইস্যু আছে। তো শুরুতে করা লাগবে আসলে প্রথমে একজন ভালো মানুষ হয়ে, সচেতন নাগরিক হয়ে, তারপরে স্টেপ বাই স্টেপ পেশেন্স আনা লাগবে, একটু স্টাডি করা লাগবে। যত সময় যাবে অ্যাটাচমেন্ট বাড়বে, ম্যাচুরিটি বাড়বে, আমার মনে হয় চিন্তা ভাবনা দুয়ারগুলো অটোমেটিকলি খুলতে থাকবে। দারুণ দারুণ। না, তুমি অনেকখানি উত্তর আমার দিয়ে দিয়েছো, আমার পরের প্রশ্নের উত্তর অনেকখানি তুমি দিয়ে দিয়েছো। তারপর আমি আর একটু বলি যে
মানে পরিবেশের প্রতি তো এক ধরনের দায়বদ্ধতা আমাদের থাকে, তাই না? তোমারও আছে, তুমিও নিশ্চয়ই এটা করো। তুমি বলেছো কি সব দায়বদ্ধতা আছে আমাদের, কি কি দায়িত্ব আছে সেটাও তুমি বলেছো অনেকটা। তুমি আমাকে একবার গল্পের ছলে বলেছিলে যে এরকম সবাই হয়তো না, কয়েকজন এরকম থাকে যে ইটের টুকরা ছুঁড়ে মেরে পাখির উড়ন্ত ছবি তোলা হয়, এরকমও হয়। তুমি নিজেও এটা অনেক জানো। তো এই যে দায়বদ্ধতা পরিবেশের প্রতি, এই দায়বদ্ধতাটা সম্পর্কে সচেতন হওয়াটা কতটা জরুরি, আর কয়েকটা বিষয় করবা কিনা, তুমি যদি বলেছো অনেকটা। আচ্ছা, আমি বলি একটু। আসলে এই ব্যাপারটা যেটা হয় আসলে, মানে শুরুতেই যারা ফটোগ্রাফিতে আসে, এটা একটা কমন প্রবলেম। এটা সবার ক্ষেত্রে আসলে, আমরা তো উই আর হিউম্যান বিং, দিন শেষে আমরা মানুষ। আমরা কিন্তু অন্যের কাছ থেকে প্রশ্ন শুনতে চাই, এটা আমরা কিন্তু এর ঊর্ধ্বে না। হয়তো কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে বেশি। তো ওই জায়গায় যেটা হয়, যখন একটা মানুষ যখন যে কোনো ধরনের ফটোগ্রাফি শুরু করে, সে চেষ্টা করে তার ছবিটার মধ্যে একটা ভিন্ন মাত্রা এনে অ্যাটলিস্ট তার অডিয়েন্স যারা আছে, নর্মালি প্রথম দিকের অডিয়েন্স হলো ফেসবুক অনলাইনে অডিয়েন্স, ওদের মধ্যে লাইক বা নিজের হাইপটাকে জাগিয়ে তোলা। তো হয়তো ওই জিনিসটার জন্য এক্সাইটেড হয় যারা শুরু করে প্রথমে, ওদের মধ্যে ভালো একটা মোমেন্ট তোলার জন্য হয়তো ওরা একটু অস্থির হয়ে যায়। একটা পাখি বসে আছে, হয়তো আমি ক্যামেরা তাক করে বসে আছে, একজন বললাম তুই একটা দিলমালে উড়লে মোমেন্টে পেয়ে যাবো। বাট আলটিমেটলি সে যদি 1 ঘন্টা বসে থাকে, পাখিটা কিন্তু অটোমেটিকলি উঠবে। বাট ওই 1 ঘন্টা বসে থাকার মতো ধৈর্য বা মেচুরিটি তার তখন মতো আসে নাই। তো একেবারে যা শুরুতে এই জাতীয় মানসিকতা শো করে, ওদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, নিজেকে মেচুর করেন, একটু ধৈর্যশীল হন। আপনি যে মোমেন্টের জন্য এত ব্যগ্র, আপনি যখন ওই মোমেন্টের সাথে অ্যাটাচমেন্ট হয়ে যাবেন, এরকম মোমেন্ট সকাল বিকাল আপনার হাতে আসতেই থাকবে। তো আমার মনে হয় এটা আসলে প্রথম দিকেই হয়, এবং আমি এমন অনেককেও চিনি যারা এই জাতীয় এক্সাইটমেন্টের মধ্যে ছিল, এবং তারা এখন এত ভালো ভালো কাজ করতেছে, এবং সামাজিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা এত বেশি পজিটিভ একটা আচরণ শো করতেছে, ওটা ডেফিনেটলি প্রশংসনীয়। তো যারা এটা থেকে উত্তরণ পেয়ে গেছে অলরেডি, ওদের প্রতি শুভেচ্ছা। আর যারা একদম নিউ কামার এই লাইনে আসবে এবং লাইকের জন্য মরিয়া হয়ে এই জাতীয় অ্যাক্টিভিটি শো করবে, ওদের প্রতি অনেক রিকোয়েস্ট যে আলটিমেটলি আসলে আপনার একটু পেশেন্স হন, ধৈর্যশীল হন। আপনি একটু অ্যাটাচমেন্ট তৈরি করেন, আপনি অটোমেটিকলি লাইক পাবেন। লাইকের জন্য আপনাকে এইটুকু কষ্ট করে একটা ঢিল মারার চেষ্টা না করলেও চলবে, অটোমেটিকলি আপনি লাইকটা পেয়ে যাবেন আসলে। প্রিয় দর্শক, আমরা বোধহয় আশা করছি যে আমরা এই অনুষ্ঠানটা একটু লম্বাই চালাবো আজকে, কারণ আমাদের অনেক প্রশ্ন রয়ে গেছে এবং বেশ ভালো লাগছে লিটু ভাইয়ের সাথে কথা বলে। অনেক ডিটেইল তিনি বলছেন, এর জন্য অনুষ্ঠানটা লম্বাই হবে, আমিও এটার জন্য প্রস্তুত। লিটু ভাই আর কয়েকটা কমেন্ট নেই, সেটা হলো যে ফুয়াদ হাসান পরাগ লিখেছেন, গ্লাস পড়তে এই প্রথম দেখলাম। আমি বোধহয় 2-1 বার দেখেছি, নাকি না আমিও প্রথম দেখলাম। যাই হোক, মুশফিক রহমান লিখেছে, হ্যাঁ সুন্দরবনের গল্প শুনতে চাই। ওকে, শুনবো আমরা। আরিফিন আবদাল রিয়াদ লিখেছেন, লিটু ভাই সালাম দিবেন, অনেকদিন পর দেখে ভালো লাগছে। আচ্ছা। আমাদের প্রিয় নাজিম আহমেদ লিখেছেন, গুরু কেমন আছেন, শিক্ষানবিশ হিসেবে আপনার কাছে নতুন নতুন কিছু শিখতে চাই। ওকে। মীর আবির অভি লিখেছেন, আসসালামু আলাইকুম, আমার একটা কথা জানার আছে, গুরুর গুরুকে কি বলা হয়? লিটু ভাই আমার গুরুর গুরু, সামনাসামনি রাজশাহীতে দেখা হয়েও কখনো কথা হয়নি, এর জন্য মাঝে মধ্যে আফসোস হয়। ওকে। আচ্ছা, সার্জিল হাসান যেই কমেন্ট লিখেছেন, এটাতে আমাদের মুখ ঢেকে যাবে, আমি পড়েছি এটা, আমি বলছি সে কি বলেছে। সে তোমার সঙ্গে চলার অভিজ্ঞতার কথা বলেছে, তো একটা অভিজ্ঞতার কথা বলেছে, ছবি তোলার অভিজ্ঞতা বলেছে, এবং বলেছে সে তোমার সঙ্গে যখনই থাকে সে নতুন কিছু শিখতে পায়। আচ্ছা, এটা তো গেল। এবার আরেকটা কমেন্ট নিয়ে আমরা আবার প্রশ্নে ফিরবো। নাসিরুল ইসলাম লিখেছেন, দেখে ভালো লাগছে লিটু ভাই, আরো ফুইলা গেছেন। মানুষ হিসেবে আপনার মতো ইন্সপায়ারিং লোক খুব কমই আছে আমাদের কমিউনিটিতে। ভালোবাসা রইল আপনার জন্য, অনেক ধন্যবাদ। 2013 সাল পর্যন্ত আমি জানি, মানে 2013 সাল পর্যন্ত তোমার কাছ থেকে আমি এই হিসাবটা নিয়েছিলাম যে তোমার কাছে প্রায় 400-রও বেশি প্রজাতির পাখির ছবি আছে। এখন 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 সেটা কত দাঁড়ালো, নাকি বন্ধ করেছো ছবি তোলা, কমাইছো, কোনটা? আসলে এইটা বলতে গেলে একটু লম্বা কথা বলতে হয়। নর্মালি আই এম নট এ বায়োলজিস্ট। ফার্স্ট অফ অল, আই এম নট এ বায়োলজিস্ট, আই এম নট এ বার্ড স্পেশালিস্ট। যেটা হয় যে, এবং 2013 সালে এই একটা ইস্যু নিয়ে অনেকেই, আমার অনেক কাছের লোক যারা আমার হাতে কলমে আমার কাছে শিখেই পথ চলা শুরু করেছে, এবং ওদের অনেকের আচরণে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম আচরণগুলোর রিজনটা কি। আসলে ওরা আমাকে ভুল বুঝেছে, বাট আমার কিন্তু আসলে ওই জাতীয় কোনো মনোভাব ছিল না।
যেটা হয় নর্মালি বাংলাদেশে, যেটা আমি বলতেছিলাম যে ওরা আসলে আহ, যেহেতু নেচার নিয়ে কাজ করে, ওরা বায়োলজিস্ট, ওই জায়গায় ওদের আমি আসলে পাখির ছবি তুলি আমার পেশন থেকে। আমি নেচারের ছবি তুলি। আমি শুধু পাখি না, আমি কিন্তু ল্যান্ডস্কেপ করি, ম্যাক্রো করি, এবং আমি হ্যাঁ, হ্যাঁ, বার্ডের বাইরে কিন্তু অনেক এনিমেলের ছবি তুলি। অনেক তো আমার জানি। কিন্তু আসলে নেচার, মানে পিওরলি নেচার ফটোগ্রাফির প্রতি আমার একটা মারাত্মক প্যাশন আছে, এবং ওয়াইল্ড লাইফের প্রতি হয়তো ঝোঁকটা একটু বেশি। কারণ কোথাও গেলাম হয়তো ল্যান্ডস্কেপ 3-4টা ক্লিপ, আমি কোথাও গেলাম একদম ভোরবেলা, ল্যান্ডস্কেপের সময় হবে 2টা, একদম আর্লি মর্নিং আর গোল্ডেন আওয়ার। এবং প্রপারলি ল্যান্ডস্কেপ এক্সপোজ করতে গেলে বা মায়াবী ছবি তুলতে গেলে কিন্তু আর্লি মর্নিং বা গোল্ডেন আওয়ারের বাইরে যে সময়গুলোতে আছে, খুবই রাফ লাইট, ওই লাইটে কিন্তু ল্যান্ডস্কেপ হয় না। এখন নর্মালি যে কাজটা হয়, আমি যখন কোথাও যাই প্রথমে আমি একদম ভোরবেলা যাই, সূর্য ওঠার আগে যাই। ওখানে গিয়ে আমি ওই জায়গায় একটা ল্যান্ডস্কেপ ম্যাপে ফেলি, ম্যাপে আমি 3-4টা ফ্রেম করে ফেলি যে আমি কি কি ছবি তুলবো। আমি একটা ওয়াইডলেস লাগাই, 3-4টা আমি ল্যান্ডস্কেপ তুলে ফেলি, তুলে আমি ল্যান্ডস্কেপ ঢুকাই ফেলি, কারণ আমার সারাদিন আজকে ল্যান্ডস্কেপের সুযোগ নাই। তখন আমি আমার টেললেন্স লাগাই, আমি তখন এনিমেল অথবা আমি বার্ড খোঁজা শুরু করি। এবং একদম যেন একদম লেট ইয়াতে হয়, মাঝে মাঝে দেখা গেল এই যে গোল্ডেন আওয়ারে অথবা ব্যাকলাইটে পাখির ছবি তুলি। অনেক সময় দেখা গেল যে হয়তো ওয়েদারটা অনেক ডাল হয়ে গেছে, ওই সময় আসলে পাখির ছবি ঠিক জমবে না বা ভালো লাগছে না, তখন আবার আমি ল্যান্ডস্কেপে চলে যাই। আর এর মধ্যে যেটা হয়, অনেক সময় জঙ্গলে গেলাম, একেবারে ইমেল নাই, পাখি নাই, কিচ্ছু নাই, তখন 3-4টা ল্যান্ডস্কেপ করার পরে সকালে সারাদিন ম্যাক্রো করি, আবার সন্ধ্যার সময় আমি কিছু ল্যান্ডস্কেপ করি। আমার একটা শিডিউল আছে, আমি কোথাও গেলে মানে কি টাইপ ছবি তুলবো যে আমি একটু প্ল্যান করি, কারণ আমার সাথে 3টা লেন্স অলওয়েজ থাকে, একটা ম্যাক্রো লেন্স, একটা ওয়াইড লেন্স এবং একটা টেলি লেন্স। তো যেটা হয় যে এই 400 সংখ্যা বলাতে আমি মেনশন করলাম, এই সংখ্যাটা নিয়ে আসলে অনেক ধরনের বিতর্ক আছে। বিতর্কটা কিরকম, আজকাল কিন্তু বাংলাদেশে 400-র উপরে পাখি আছে। মেলালোক, মেলালোক বলতে মোর দেন 100, মেবি মোর দেন দ্যাট। আমি আর কয়জনের চিনি। 2015 পর থেকে মোটামুটি আমি পুরাপুরি হিডেন, এবং 2015 পরে নতুন যারা কাজ করতেছে হাতে গোনা 2-1 জন ছাড়া, বা যাদের সাথে পার্সোনাল লিঙ্ক আপ নাই, ওদের ছাড়া অনলাইন কমিউনিটি অনেকেই চিনি না। এবং রিসেন্ট যারা কাজ করতেছে নতুন নতুন ফ্যান্টাস্টিক কাজ করতেছে, ওদের কাজ দেখে আমার নিজের ইচ্ছা হয় যে ছেলেপেলেরা খুব ভালো কাজ করতেছে। তো ওই জায়গায় কিন্তু প্রত্যেকের প্যাশন ডেডিকেশন থেকে ওদের কিন্তু কালেকশন হিউজ। বা 2013-তে কিন্তু 400 একটা অ্যাবনর্মাল একটা ফিগার ছিল, কারণ 2013 পর্যন্ত হাতে গোনা 4-5 জন ছাড়া 400 প্লাস ছিল এরকম লোকের সংখ্যা খুবই কম। তানিয়া আবার ছিল, মারা গেছেন, লিজেন্ডারি। মনির ভাই ছিল, আমাদের মনির এইচ খান, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর, এবং উনি একজন আসলে বার্ড স্পেশালিস্ট, নেচার স্পেশালিস্ট, কারণ ওনার কাজই এটা, উনি পিএইচডি করে এবং উনি গবেষক, এবং উনি বাংলাদেশের প্রচুর প্রজেক্টের সাথে ইনভলভ, সম্পৃক্ত। তো ওই জায়গায় হুট করে যখন আমি এই জাতীয় আমার 400 স্পিসিসের ব্যাপারটা লেখা হলো, তখন অনেকেই ভাবছে যে আমি হয়তো ওদের সাথে প্রজেক্ট নিয়ে পারাপারি মারামারি টাইপ একটা ব্যাপারে ঢুকে যাব। এবং তখন আমার খুব কাছে ছোট বেড়ে দেখি মানে আমার ব্যাপারে বিরূপ মন্তব্য করা শুরু করলো, এই 400 স্পিসিস কই, পারলে আপ দেন, পারলে এই করেন, পারলে ওই করেন। আমার মনে হয় না আমি ফটোগ্রাফি শুরুর পর থেকে এখন পর্যন্ত কখনো স্পিসিস নাম্বার 1, স্পিসিস নাম্বার 2 এইভাবে লিখে কখনো স্পিসিস আপ দিয়েছি আমার মনে হয় না। আমি বরাবরই বলি, আমার কাছে স্পেসিসের চেয়েও আর্টিস্টিক ফটোগ্রাফি অনেক ইম্পর্টেন্ট। মানে 20টা ডিফারেন্ট স্পেসিসের পাখির ছবি তোলার চেয়ে একটা পাখির ছবি খুব ভালোভাবে তোলা বা তার জীবনযাত্রা খুব ভালোভাবে তোলা, এইটা আমাকে অনেক বেশি আকর্ষিত করে। কারণ আমি যেহেতু নেচার লাভার, এবং আমি নেচার ভালোবাসি, এবং ওদেরকে আমি অবজার্ভ করতে, ওদের অ্যাক্টিভিটিগুলো অবজার্ভ করতে আমার ভালো লাগে। ওই জায়গায় যেহেতু অনেক জায়গায় ট্যুর দিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, অনেক ধরনের ছবি তুলেছি, ওই জায়গা থেকে আসলে কয়টা স্পেসিস তুলেছি না তুলেছি ওইটা আসলে ইভেন আমি এখনো কাউন্ট করি না। আর যদি মানে ইয়ার কথা আছে ডকুমেন্টেশন, যে ওকে ফাইন আমি কয় ধরনের পাখি নিয়ে কাজ করতেছি বা ওদের কোন টাইপ অ্যাক্টিভিটি, যেমন আমি ফ্লাইস বাংলাদেশে আমি একটা এক্সাম্পল দিই, যে আমার প্ল্যান আছে হয়তো আগামী 3-4 বছরের মধ্যে আমি অলরেডি লেখালেখি শুরু করেছি, আমি 3টা পাবলিকেশনে যাব। একটা পাবলিকেশনের কথা আমি বলি এখন, সেটা হলো গিয়া বার্ড ইন ফ্লাইট, মানে পাখি উড়ন্ত যে অবস্থা, ওই অবস্থা বার্ড। আমি চেষ্টা করবো বাংলাদেশের অ্যাটলিস্ট 300টা স্পেসিসের 300টা কোয়ালিটি ফ্লাইং দিয়ে কিছু বই ছাপাইতে আর কি। মানে কয়টা স্পেসিস ইম্পর্টেন্ট না, 300টা স্পেসিসের 300টা কোয়ালিটি ফ্লাইং, যেই ফ্লাইংটা ওকে স্ট্যান্ডার্ড একটা ওকে আর্টিস্টিক একটা ফিলিংস দেয়। এইটাই আমার একটা মানে প্ল্যান আছে, ওইটা নিয়ে আমি কাজ শুরু করেছি। এই করোনা ভাইরাসের সময় আমার এই গত 3 মাসের আমার কাজ ছিল একটাই, যখন থেকে ছবি তুলি 2006 থেকে 2015 পর্যন্ত প্রচুর ছবি তুলছি, মানে বলার বাইরে। 2015 পরে আমার ছবি তোলা একটু কমে গেছে, কারণ 2015 পরে আমি আমার পার্সোনাল লাইফ, বিয়ে শাদী করছি, সংসার লাইফ, এগুলির প্রতি আমার
ইনভলভমেন্ট দায়িত্ব অনেক বেড়ে গেছে। ওই জায়গা থেকে তো বছরে সর্বোচ্চ 5 থেকে 6টার বেশি ট্রিপ দিতে পারিনি। আর 2015 হুম, আগ পর্যন্ত আমি 12 মাসে 10 মাস থাকতাম ঢাকার বাইরে। আমি থাকতাম জঙ্গলে জঙ্গলে, ব্যাপারটা এরকমই ছিল। তো ওই জায়গায় খালি ছবি তুলছি, হার্ড ডিস্কের হার্ড ডিস্ক ভরে গেছি, ছবিগুলো বাছার সুযোগ হয় নাই। এই গত 3 মাস ধরে আমি আমার ছবি বাছা শুরু করছি, মাথায় রেখে যে আমি যে বইগুলো ছাপাবো ওইগুলো মাথায় রেখে যে কোন কোন ছবিগুলো কোথায় কোথায় যাবে, কোন কোন বইয়ে যাবে। তো একটা যা শেয়ার করলাম, আরেকটা আইডিয়া আছে, খুবই ইউনিক আইডিয়া। ওইটা আমি এই মুহূর্তে শেয়ার করতে চাচ্ছি না, কারণ ওইটা শেয়ার করতে গেলে দেখা গেল আমার কাজ গোছানোর আগে ফেসবুকে 10-20টা হুম। ভিডিও পাবলিশ হয়ে যাবে যে এই টাইপ স্টোরি আর কি। সো আমি ওইটা শেয়ার করতে চাচ্ছি না, আমি গোছাই আগে, ওইটা আমি হয়তো ফিজিক্যালি দেখাবো। তো ওই জায়গা থেকে হিসাব করতে গেলে হয়তো বা স্পেসিস যে খুব বাড়ছে তা না, হয়তো গত মানে 2013-র পরে হয়তো সর্বসাকুল্যে ম্যাক্সিমাম 50টা স্পেসিস বাড়তে পারে। যদি স্পেসিসের কথা বলি, 50টা নাও হইতে পারে। ছবি অনেক বাড়ছে কিন্তু স্পেসিস খুব বেশি বাড়ে নাই, কারণ আলটিমেটলি প্রথম দিকে কিন্তু স্পেসিস পাওয়া সহজ, নতুন যে পাখি তুলি যে একটা স্পেসিস, একটা সার্টেন একটা 10 বছর ছবি তোলার পরে কিন্তু নতুন একটা পাখি পাওয়া খুব কঠিন ব্যাপার। আর রিসেন্ট দেখা রাইট। যাচ্ছে যে রাজশাহীতে অনেক নতুন নতুন স্পেসিস পাওয়া যাচ্ছে। গত 15 দিন আগে করোনার সময়ই 4টা নতুন স্পেসিস পাওয়া গেছে বাংলাদেশে, রেকর্ড এটা। রাজশাহী একজন ডাক্তার আছেন, শামীম ভাই, ডাক্তার শামীম, হুম, 3টা রেকর্ডই ওনার, উনি উনি প্রথম তুলেছেন। আরেকটা আছে আরেকজনের, নামটা এই মুহূর্তে আমার খেয়াল নাই। তো আমি বলবো ইন এ সেন্স দে আর লাকি, কারণ এই পাখিগুলো তো বাংলাদেশের পাখি না, এই পাখির রেকর্ড বাংলাদেশে এই ফার্স্ট, এবং ভুল না হলে এই লাস্ট, কারণ এগুলো সামুদ্রিক পাখি। এই যে আমপান আমফান আসলো, হুম। আমফানের সময় ঝড়ের সাথে সাথে পাখিগুলো ঝড়ের বেগে রাজশাহীতে যখন ক্রস করে আমফান, তখন তারা রাজশাহী চরে নেমে যায়। এবং এর মধ্যে একটা পাখি ছিল একটু অসুস্থ, 3টা ছিল সুস্থ। তখন যেহেতু ওনার রাজশাহী থাকে, হয়তো নদী পাড়ে ঘুরতে গেছে, হুট করে চোখে পড়ছে, পাখি বিশেষ সময় দিচ্ছে এবং ওনার বেশ ভালো কাজ করছে, ভালো ছবি তুলছে। এটা যেমন 4টা নতুন রেকর্ড, কিন্তু এক্সেন্সে ভাবতে ভাবতে গেলে এই রেকর্ডটা কিন্তু এই আমফানের জন্য আসছে, এবং কালকেই পাখি চলে যাবে, আগামী 100 বছরও তো এই পাখি বাংলাদেশে দেখাও যাবে না। ওই হিসাবে আসলে এই জাতীয় রেকর্ডগুলো কতখানি ইম্পর্টেন্স রাখে আমি জানি না, হয়তো বায়োডাইভার্সিটিতে বা যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে ওদের কাছে তো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ওরা হয়তো এই যে আমফানের জন্য আসছে, এটাতে কোনো চেঞ্জ আসছে কিনা বা কি হবে, কি আসবে কি বিষয় বা ফিউচারে আমি জানি না, যেহেতু ওনারা এগুলো নিয়ে গবেষণা করে ওনাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। বাট যেহেতু আমি এনভায়রনমেন্ট সায়েন্টিস্ট না, আমি আসলে এই জাতীয় গবেষণা কম করি। হ্যাঁ, আমার হয়তো কাজ কনজারভেশনে বা এনভায়রনমেন্ট সায়েন্টিস্ট যারা ওদেরকে হয়তো হেল্প করতেছে, ওদের যে কোনো কাজে হয়তো আমি প্যাট্রোনাইজ করতেছি, ওদেরকে আমি সাপোর্ট দিচ্ছি আমার এন্ড থেকে। বাট আমার কিন্তু আসলে ওইটা উদ্দেশ্য না, বা আমি ওইটা নিয়ে কিন্তু গবেষণা করিও না। তো ওই জায়গাতে আসলে যে কতখানি ভ্যালু রাখবে বা রাখবে না, এটা কিন্তু যারা গবেষণা করতেছে ওরা ভালো বলতে পারবে। আসলে আমি যেহেতু আর্টিস্ট মানুষ, আমি আর্ট নিয়ে কাজ করি, আমার কাছে আসলে আর্টিস্টিক ফরমেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা মনে হয় থ্যাংক কাউন্টের ইউ, থ্যাংক আলাদা ইউ। বাদ আমি দেই। আমি হ্যাঁ, 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 আমার উত্তর আমি পেয়েছি আমি। আচ্ছা, এখন কি অবস্থা? মানে ধরো যখন শুরু করেছিলে তখন তো নিশ্চয়ই পাখিদের আবাস ভূমিগুলো ভালো ছিল, আহ, নগরায়নটা একটু কম ছিল এখনের চেয়ে। এখন কি পাখি পাওয়া যায়? এখনের কি অবস্থায় পরিবেশের? এখন পরিবেশের যে অবস্থা বলতে, এখন বলতে গত 3 মাস তো ঘর থেকে বেরোচ্ছি না, ঘরের মধ্যে আছি। সো গত 3 মাসে তা নিউজ 3 মাসের আগের ঘটনা, তখন মনে করো যে মানে ধরো এই বছরেই মানে এই করোনার আগে পর্যন্ত যতদিন তুমি ফটোগ্রাফি করলা, এর মধ্যে কি মনে হয় যে আগের চেয়ে কমেছে পাখি? হয় না, আমরা তো দেখছি যে আবাস ভূমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের কারণে নষ্ট হচ্ছে, নগরায়নের কারণে নষ্ট হচ্ছে। এক্স্যাক্টলি, এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর আছে। প্রথম ফ্যাক্টর হলো গিয়ে যেমন এই যে যেগুলো তুই বলতেছিলি, নগরায়ন, আবার ভূমি কমে যাচ্ছে, তারপরে মানুষজন বেড়ে যাচ্ছে, সো তো জমি জমা বাস্তুবিতে হয়ে যাচ্ছে বেশি, এটা একটা রিজন। পাশাপাশি যেটা হয় যে আগে যেমন দেখা গেলো অল্প সংখ্যক লোক ছবি তুলতো, অল্প সংখ্যক লোকের পক্ষে কিন্তু সব জায়গা কাভার করা সহজ ছিল না। ওই জায়গায় কিন্তু আমাদের রাইট, ইনফরমেশন ছিল লিমিটেড। এখন কিন্তু অ্যাটলিস্ট গত রাইট। 4-5 বছর ধরে বাংলাদেশের এই কমিউনিটি অনেক স্ট্রং। আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে অ্যাটলিস্ট 5-7 জন নেচার ফটোগ্রাফার পাওয়া যাবে, আমি কম করে বললাম এটা। কিছু কিছু রাইট, শহরে রাইট। আছে 100-200-র উপরে। তো যেই কারণে যেটা হয়, প্রত্যেকেই তার জায়গা থেকে কিন্তু কম বেশি তাদের এলাকাগুলো খুঁজে বের করার চেষ্টা করতেছে, এবং তারা দেখতেছে। তো যত বেশি মানুষ ভিজিট করবে দেখবে, অত বেশি ইনফরমেশন আসবে, এবং অত বেশি পাখির সংখ্যা বাড়বে। তো এটা একটা পজিটিভ নিয়ে যে পাখির সংখ্যা বাড়তেছে। পাশাপাশি যেটা হয়, এখন ফটোগ্রাফাররা বাড়ার কারণে কিন্তু ওদের বিচরণ অনেক বেড়ে গেছে। আগে যেমন প্রত্যন্ত অঞ্চলে শিকার হতো, পাখি শিকার বা পাখি ধরা হতো ফাঁদ দিয়ে, এগুলো অনেক কমে যাচ্ছে এখন।
এবং মানুষজনকে সচেতন করা হচ্ছে। এবং অনেক জেলা প্রশাসক তারা নিজের হলো গিয়া পাখি লাভার, নিজের অনেক ছবি তোলে, অনেক পুলিশ সুপার আছেন, ওনারা নিজেরা ফটোগ্রাফি করে এবং ওনারা এই ব্যাপারগুলোতে চরম পজিটিভ এখন, এবং চরমভাবে লোকজনকে শিক্ষিত করতেছে যাতে ওদের ক্ষতি না করা হয়। ওই জায়গায় যেটা হয় যে পাখির সংখ্যা, পাখি আগের চেয়ে কিছুটা এখন রিলিফ, কারণ শিকার হচ্ছে কম, ধরা হচ্ছে কম। পাশাপাশি আরেকটা প্রবলেম হলো গিয়ে মাঝে মাঝে আমাদের কর্মকাণ্ডের জন্যই আমরা, আমার মনে হয় যে আমরা আসলে নেচারকে ক্ষতিগ্রস্ত করতেছি। সেটা হলো কিরকম, প্রত্যেকটা প্রকৃতির কিন্তু একটা ধর্ম আছে। আমি যখন একটা পাখির ছবি তুলবো বা আমি যখন কোনো এনিমেলের ছবি তুলবো, তার কিন্তু বিচরণ ক্ষেত্র বা তার যে বিচরণ ভূমি, যে তার জায়গা, ওখানে কিন্তু আমি গেস্ট, আমি কিন্তু ওখানকার হোস্ট না। তো আমি যখন যাব এজ এ গেস্ট, সেহেতু একজন গেস্টকে হয়তো সে অ্যালাউ করবে। আমার বাসায় যদি আজকে একজন বা দুজন বেড়াইতে আসে, আমি খুব খুশি হয়ে খাওয়াবো। আমার বাসায় যদি 50 জন আসে, আমার বিরক্ত লাগবে, কিন্তু হয়তো চোখ খুলো যে আমি একদিন খাওয়াবো, সেকেন্ড দিন দারুণকে বলে দিবা, বলে দিও বাসায় নাই, ওনারা বেড়াইতে গেছে। তো পাখিদের ক্ষেত্রে না এই ব্যাপারটা ঘটে। ওদের একটা বিচরণ ভূমি আছে, ওদের একটা ক্ষেত্র আছে, ওখানেও তো 2 জন 4 জন 5 জন ফটোগ্রাফার জন যায়, তখনও তো তারা অ্যালাউ করে। এবং অবশ্যই অনেক ফটোগ্রাফাররা জানে যে পাখি কিভাবে ছবি তুলতে হয় বা অ্যানিমেলে কিভাবে ছবি তুলতে হয়, তারা কিন্তু ওগুলো মাথায় রেখে ছবি তোলে। অনেকের ক্ষেত্রে যেটা হয়, তারা এনভায়রনমেন্ট সম্পর্কে ওয়াকি বল না, তারা গিয়েই তারা ওরা শুরু করে দেয়, একটা প্রথম প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হলো গিয়ে এই যে রেকর্ড বা এই যে হাইপ, এইটা আমার মনে হয় এক সেন্সে ক্ষতির কারণ। কারণ আজকে আমি একটা ছবি তুললাম নতুন পাখির, এই নতুন পাখি ছবি তোলার জন্য যেই জায়গায় একটা নতুন পাখির ছবি দেখা গেছে, সারা বাংলাদেশ থেকে মোটামুটি ওই জেলায় লোকজন হামলায় পড়ে। এবং এত হামলার ভারে যেটা হয়, ওই জায়গায় পাখি আস্তে আস্তে কমা শুরু করে। যেমন 2016-17 পর্যন্ত রাজশাহীতে যেই পরিমাণ পাখি ছিল পদ্মার চরে, মানে ভ্যারাইটিস পাখি, এখনো যেমন আছে 50,000 1 লাখ, যেগুলো বাবুই বাটান, মানে এক স্পেসিস বা দুই স্পেসিস অনেক হিউজ আছে। কিন্তু 2017 পর্যন্ত যেই পরিমাণ ভ্যারাইটি ছিল রাজশাহীতে, 2018-তে এসে মরুভূমি হয়ে গেছে। পুরা রাজশাহী চর ঘুরা 2-4টা পাখি খুঁজে পাওয়া যায় নাই, কারণ ওদের উপর একটা চরম একটা প্রেশার পড়ছে। প্রেশারটা কিরকম, প্রত্যেকদিন 4-5টা নৌকা, প্রত্যেকদিন 25-30 জন ফটোগ্রাফার, ওরা আসলে লোকটা নিতে পারে নাই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা ফটোগ্রাফি করি, আমরা যদি এই জিনিসগুলোতে একটু চোখ দেই, আমরা অবশ্যই প্রত্যেকের ছবি তোলার অধিকার আছে, প্রত্যেকে ছবি তুলবে, আমরা তো ছবি তোলা থেকে কাউকে বিরত করতে পারবো না। কিন্তু আমরা যদি ওদেরকে বিবেচনা রেখে আমাদের ছবি তোলার একটু প্রক্রিয়াটা চেঞ্জ করি, আমরা যদি একটু ধৈর্যশীল হই, আমরা একটু সহনশীল হই, এবং আমরা যদি নিজেরা প্ল্যান করে স্পিড হয়ে যে এক জায়গায় 50 জন না গিয়ে আমরা স্পিড হয়ে গেলাম, ঠিক আছে আজকে আমি যে তুললাম 5 জন, কালকে বাকি 5 জন যে তুলো 4 লাখ, যেদিন আছে যে যা পাবে, ওইভাবে আসলে আমরা যদি একটা অ্যারেঞ্জমেন্ট করি, আমার মনে হয় ওদের উপর লোডটা একটু কম পড়বে, বা ওদের সহজাত বিচরণের মধ্যে আমাদের হস্তক্ষেপটা আসলে করা হবে না। এটা আমার মনে হয় একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু আর কি। ভেরি ভেরি নাইস। এবং ওইটা ওইটা ওই কথাটা তোমরা আগেও একবার শুনেছিলাম যে আমরা যখন ছবি তুলতে যাই আমরা আসলে ওদের গেস্ট, এই কথাটা এত সুন্দর একটা কথা। আচ্ছা বলো তো, এই এরকম কোন ছবির কথা মনে পড়ে, এমন কোন পাখির বা কোন পশুর ছবির কথা মনে পড়ে যেটা তুলতে পেরে তুমি এখনো পর্যন্ত খুব থ্রিল অনুভব করো বা খুব আনন্দ অনুভব করো? আনন্দ আসলে, যেহেতু শিল্পী মানুষ, শিল্পী মানুষ বলতে সবটাতেই তো তুমি থ্রিল পাও, আনন্দ পাও, কিন্তু আমি একেবারে স্পেসিফিক একটা ঘটনা বলি আমি, ওইটার সাথে আসলে ছবি তোলার ফিলিংস এর সাথে আরেকটা ফিলিংস সম্পৃক্ত। রোমেল নামের আমার এক ছোট ভাই ছিল, 2011 সালের কথা বলতেছি আমি। রোমেল ওই এটিএনে একটা জলে জঙ্গলে একটা প্রোগ্রাম হতো, প্রকৃতি নিয়ে প্রোগ্রামটা হতো আর কি। তো ওইটার আমি ছিলাম কনসালটেন্ট এবং কোঅর্ডিনেটর, আর রোমেল ছিল ওইটার প্রডিউসার। তো ওই প্রোগ্রামটা বন্ধ হয়ে যায়, কারণ রুমেল মারা যায় 2013-তে। এবং ও যখন মারা যায়, ওর বয়স তখন মাত্র 28, খুব অল্প বয়সে মারা যায়, এবং খুবই একটা শোকিং ব্যাপার ছিল। এবং 2011 আমি একটা গল্প শেয়ার করতেছি রুমেলের সাথে, যেহেতু ওইটার সাথে রুমেলও সম্পৃক্ত, এই কারণে আমার কাছে ওই ব্যাপারটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। লাওয়া ছড়ায় যাই ছবি তুলতে আমরা, তো আমাদের টার্গেট ছিল, আমরা খবর পেয়েছিলাম যে লাওয়া ছড়া জঙ্গল থেকে একটা পাইথন অজগর মাঝখানে দুবার জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে চলে আসছিল, গ্রামের নাকি দুটা ছাগলও খেয়ে ফেলছে। এবং এই কারণে গ্রামবাসীরা বাস টাস নিয়ে রেডি, নেক্সট আসলে এটাকে মেরে ফেলবে। এবং যখন এই নিউজটা আমাদের আসে, তখনই সাথে সাথে আমি রুমেলকে নিয়ে আমরা চলে যাই যে না, অ্যাটলিস্ট এটাকে তো আমাদের বাঁচানো লাগবে, কারণ যদি গ্রামে আরেকবার চলে যায় তাহলে যাতে অ্যাটলিস্ট গ্রামবাসীরা না মারে, ওদেরকে এটা বুঝানো লাগবে। তা আমরা গেলাম গ্রামে গিয়ে 2011।
2011 সালের ঘটনা। হ্যালো। হ্যাঁ, তারপর? হ্যাঁ, আমরা তো তখন রোমেলকে নিয়ে হ্যাঁ, গেলাম। শুনতে পাচ্ছি ভাইয়া। আমার সাথে আমার একজন বন্ধু ছিল, অঞ্জন, অরুণাব রহমান অঞ্জন। অঞ্জন, হুম, আমি, রোমেল আর আমাদের সাথে আরো দুজন ছিল এটিএন নিউজের। তো আমরা যাওয়ার পরে আগে গ্রামে গেলাম, গ্রামবাসীকে বুঝালাম যে এর মধ্যে আসছে, ওরা বললো না আসে নাই, বাট আমরা আসলে কিন্তু এটা তো আমাদের ক্ষতি করতেছে। তো হুম, ওদেরকে বুঝাতাম, দেখেন একটা অজগর আপনার হয়তো মাস শেষ একটা ছাগল খাবে, এমন আর কি ক্ষতি। তো নেক্সট যদি এসে ছাগল টাগল খায় ফেলে, আপনি এটাকে না মাইরে আমাদের ফোন দিয়ে আমরা জঙ্গলে পাঠাই দিব, আর আপনার ছাগলের ক্ষতিপূরণ আমরা দিয়ে যাবো। তাও এটাকে মাইরে না, বুঝাই টুঝাই ওদের কাছে জানলাম যে কোন দিক দিয়ে আসছিল, কোথায় পাওয়া গেছে। তোরা আমাদের একটা গাইডলাইন দিলে এদিক দিয়ে আসছিল, পাওয়া গেছে। তো আমরা ওই গাইডলাইন ধরে ট্রাক করে করে জঙ্গলে ঢুকলাম, যে ঢুকে এই অজগরটাকে আমরা ফাইন্ড আউট করতে পারি কিনা। তো প্রায় হুম, 2.5 ঘন্টা ট্রেকিং করার পরে ফাইনালি অজগরটাকে ফাইন্ড আউট করতে পেরেছিলাম। তো মাই গড। ওদিন ছিল হলো গিয়ে, আমরা যখন অজগরটাকে ফাইন্ড আউট করতেছি তখন আবার 1 ঘন্টা বৃষ্টি হয়ে গেছে। পুরা জঙ্গল, ওকে। বৃষ্টি হলে কিন্তু জঙ্গলের ঝোঁক অনেক বেড়ে যায় এবং জঙ্গলে হাঁটা অনেক আচ্ছা, মানে রিস্কি হয়ে যায়, অনেক স্লিপারি এবং ঝোঁক অনেক বেড়ে যায়। তো অজগরটাকে হ্যাঁ, যখন পাই এবং জঙ্গলের লোকে তখন মোটামুটি আহ, দিনের বেলা, কিন্তু তখন মনে কর 2:30 বা 3টা বাজে বিকাল। তার মানে তো যথেষ্ট লাইট থাকার কথা, কিন্তু তখন গুড়গুড়ে অন্ধকার হয়ে গেছে অলরেডি। কারণ একে তো জঙ্গল, অনেক লম্বা লম্বা গাছ, রেইন ফরেস্টের গাছ অনেক লম্বা লম্বা হয় এবং রেইন ফরেস্টে কিন্তু হ্যাঁ, হ্যাঁ, একদম মাটি পর্যন্ত ম্যাক্সিমাম জায়গায় সূর্য আলো ঢুকে না। তার মধ্যে বৃষ্টি হওয়ার কারণে আকাশ ছিল মেঘলা। তখন হলো গিয়ে খুবই বাজে একটা অবস্থা। তা আমার সাথে ছিল 100, 400 আর 70। 100, 400, 70-তে ছবি তুলতে গিয়ে আমি দেখেছি আমি 3200 আইএসও দেওয়ার পরে সাঁতার পাচ্ছি 2 সেকেন্ড, 1.5 সেকেন্ড, মাই 1 সেকেন্ড। তার মানে গড। ছবি তোলা ইম্পসিবল মোটামুটি, কারণ এটা 5.6 একটা লেন্স। আর আমি তখন চিন্তা করলাম যে যা আছে কপালে, আমার সাথে ম্যাক্রো লেন্স ছিল 2.8। আচ্ছা, তখন আমি চিন্তা করলাম আমি 100 ম্যাক্রো লেন্স দিয়ে ছবি তুলবো, আচ্ছা, যেহেতু আচ্ছা, না, না, পাইথনে। না, ওইখানে পৌঁছানোর পর পাইথনটাকে কি অবস্থায় পাইলা? আগে এটা বলো। ওইটাকে পৌঁছানোর পর যেটা হয়েছে, পাইথনটা কিছু একটা খাওয়া অবস্থায় ছিল। সাপদের ক্ষেত্রে কিছু একটা ব্যাপার আছে, সেটা হলো গিয়ে একটা সাপ যখন খাওয়া অবস্থায় থাকে তার পেট থাকে ভারী, এবং হ্যাঁ, ভারী হ্যাঁ, থাকলে যেটা হয় সে কিন্তু মুভমেন্ট কম করে এবং সে তখন রিস্ক ফ্রি, মানে পড়ে থাকে। সে কিন্তু আমাকে আক্রমণ করবে না আনলেস সে যদি ডিস্টার্ব বোধ না করে। তার মানে আমি যদি তাকে একদম সাইলেন্টলি ফলো করি এবং তার হুম, ডিস্টারবেন্সের কোনো কারণ তৈরি না করি, সে কিন্তু এজ ইট ইজ ওরকমই থাকবে, সে খুব বেশি আমাদেরকে চলাচল ডিস্টার্ব করবে। মানে অ্যাটাকের চিন্তা না করবে না। এই কারণে যারা সাপের ছবি তোলে ওদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, প্রথমত আগে সাপের ক্যারেক্টার জানা, কোন কোন সাপগুলো বিষাক্ত। অনেক সাপ আছে যেমন 8 ফিট দূর থেকে পয়েন্ট মানে 1 সেকেন্ডেরও কম সময়ে স্ট্রাইক করে মানে ছবল দিয়ে আবার 8 ফিট ব্যাকে চলে যায়। এমন 3-4টা সাপ বাংলাদেশে আছে। এর মধ্যে একটা যেমন রাসেল ভাইপার, আরেকটি হলো গিয়া গ্রিন পিট ভাইপার, মারাত্মক ফার। ও আছে 8 ফিট দূরে, আমি তো ভাবো দূর, অনেক দূরে আছে। ওই 8 ফিট থেকে সে আমাকে সবল দিয়ে আবার ওই যে চলে গেছে 1 সেকেন্ডের কম সময়ে। আমি বুঝি নাই, বুঝবো 5 মিনিট পরে যখন আমি নিঃশ্বাসে পড়ে থাকবো, কারণ আমার শরীরে বীজ জুগে গেছে অলরেডি। সো এই জিনিসগুলো জানা এবং নিজের সেফটি মেনটেন করা অনেক ইম্পর্টেন্ট। তো যখন আমরা পাইথনটাকে প্রথমে পাই তখন এটা ছিল একটা গাছের গুড়ির মধ্যে বসা ছিল, মানে একটা মোটা গাছের গুড়ির নিচে, মানে পেঁচায় মাটির মধ্যেই ছিল। খাওয়া অবস্থায় ছিল দেখে সে গাছের উপর ওঠে নাই, ওখানে পেঁচায় পুরা ছিল। ওখানে যখন দেখি কেমন প্রায়, সাইজটা কেমন ছিল? এটা সাইজ ছিল এক্স্যাক্টলি এই মুহূর্তে খেয়াল নাই, 9, 9.5 ফিটের মতো। এ বাবা! হ্যাঁ, পরে? না, পাইথন অনেক বড় হয়। পাইথন নর্মালি 11, 12 ফিট এমনি হয়, আর যেগুলো আরো বড় 16 ফিট, 18 ফিট পর্যন্ত হয়। এটা ছিল একটা মাঝারি ধরনের, মানে খুব বড় টাইপ না, মাঝারি ধরনের পাইথন ছিল আচ্ছা, আর কি, মানে বয়স মাঝারি। এটাও তো আরো বাড়বে। আমরা পাইছিলাম 9, 9.15 বা 9, 9.5-এর ভিতরে ছিল আর কি এটা। তো এটা দেখি পেঁচায় ওকে, পড়ে পরে? রয়েছে। যখন পেঁচায় পড়ে রয়েছে দেখছি, তাও দেখছি মোটামুটি 20-25 ফিট দূর থেকে, যে গাছের গুড়ির মতো কি যেন একটা নিচে দেখা যায়। ওই তো আবার ওই টেক্সচারটা ডিফারেন্ট, টেক্সচার দেখলে তো পাওয়া যায় সাপের টেক্সচার একটু অন্যরকম হয়। তো ওইটা দেখার পরে মোটামুটি আস্তে ধীরে আগাইতে আগাইতে তার 8 ফিট পর্যন্ত গিয়ে আমরা থামলাম, থেমে তাকে অবজার্ভ করতেছি। এবং তখন দেখলাম তার পেটটা অনেক উঁচু হয়ে আছে, তার মানে সে তার পেটে খাবার আছে, সে কিছু একটা খাইছে এবং মোটামুটি ভালো সাইজের খাবার। ভালো সাইজ বলতে অ্যাটলিস্ট 5-6 কেজি ওজনের খাবার, কারণ অনেক উঁচু হয়ে একদম এরকম ফুলে আছে পেটটা, এক জায়গায় টুবলা মারা। তার মানে সে খাইছে খুব বেশি আগে না, সর্বোচ্চ 1 দিন আগে, কারণ ওইটা এখন হুম, হজম প্রক্রিয়ার মধ্যে আছে আর কি। তার মানে সে খুব বেশি নড়াচড়া করবে না, সো তার কাছে যাওয়া যায়। তো নর্মালি সাপ কিন্তু থার্মাল সেন্সিটিভ, সাপ কিন্তু তাপমাত্রা নরম চরম দেখে সে মুভ করে। সে কিন্তু চোখেও খুব একটা দেখে না, খুবই ঝাপসা দেখে।
এবং কানেও শোনে না, সে কিন্তু আসলে ভাইব্রেশন ফিল করে জিহ্বা দিয়ে। আর সে লোকে বেসিক্যালি থার্মাল সেন্সিটিভ, মানে এই যে একটা জীবন্ত না মৃত সে বোঝে কি হবে, যখন থার্মাল কিছু মুভ করে ওই মুভমেন্টটা দেখে সে বোঝে লাইভ। আর কিছুজন থার্মাল দাঁড়ায় থাকবে সে ভাবে এটা ডেড, কারণ মুভমেন্ট নাই কোনো। তো ওই জায়গা থেকে আমার মনে হলো না ঠিক আছে এটা যতখানি ক্লোজে যাওয়া যায়। প্রথমে যখন আমি 100 লাগালাম, আমি ছবি তুলতেছি তুলতে গিয়ে একদম বিচ্ছিরি ছবি, কারণ 400 mm লেন্সে 3200 আইএসও দিয়ে যদি 1 সেকেন্ড 1.5 সেকেন্ড শাটার হয়, ছবি আর কি আসবে, কমন ব্যাপার একবারে। তখন আমি সিদ্ধান্ত নিলাম না, আমি ম্যাক্রো করব। আমি তখন আমার 100 mm লাগালাম 2.8, অ্যাটলিস্ট আমি 5-6 সেকেন্ড শাটার পাবো, কারণ যেহেতু 2.8 লেন্স আমার ডাবল হয়ে যাবে। আমি আর যেহেতু আরো ক্লোজে যাবো আমি লাইটটা বেশি পাবো ক্লোজে যাওয়ার কারণে। ডিস্টেন্সের কারণে তো আমার অ্যাঙ্গেল অফ ভিউর কারণে লাইট কম ঢুকতেছে, আমার যত ডিস্টেন্স কমবে অত লাইট বেশি ঢুকবে আমার। সব মিলে জিলে আমি 2.8 লেন্স লাগালাম। লাগায় আমি একদম শুয়ে শুয়ে স্ক্রল করতে করতে একদম তার কাছ থেকে 1 ফিট দূরত্ব, মানে সে যেখানে আছে ওর সামনে আমি শুধু দিয়ে ম্যাক্রো দিয়ে তারা ম্যাক্রো করতেছি। এবং সবাইকে বলা ছিল তোমরা উল্টাপাল্টা কোনো মুভমেন্ট করবে না, উল্টাপাল্টা মুভমেন্ট করলে কিন্তু সে ক্ষিপ্ত হয়ে যাবে। এবং আমি যেহেতু শুয়ে আছি আমি হুট করে চাইলেও উঠতে পারবো না, কারণ আমি মুভ করতে চাই না, এখন শুয়ে আছি, মুভ করলেই সে আমার মুভমেন্ট দেখবে। তো তোমরা একটু সাবধানে থাইকো। তো আমি ওইভাবে মোটামুটি 10-15-20 মিনিট তার বেশ ভালো কিছু ছবি তুললাম। তো আমাদের লোকজন যারা আছিল এরা দূরে একটু হালকা মুভ করতেছে, দূরে মুভ করার কারণে সে ওই বসা অবস্থায় তার মাথা তুলে মাথাটা সে ঘুরাচ্ছে এদিক ওদিক এবং জিভ বের করতেছে। বাট আমি তার সামনে যে আছি কোনো মুভমেন্ট নেই এবং আমি দম বন্ধ করে রাখছি মোটামুটি, সে আমাকে খুব একটা নোটিস করতেছে না। বাই দিস টাইম আমাদের মধ্যে একজন একটা হুট করে একটা মানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটাইলো। তার হাতে একটা টর্চ ছিল, কি যেন একটা পাশ দিয়ে দৌড়ে যাচ্ছিল, সে হুট করে টর্চ মারছে দেখার জন্য কি টর্চটা যখন মারছে টর্চটা গিয়ে পড়ছে অজগরের গায়ে, পড়ার সাথে সাথে সে পুরো একদম নড়াচড়া করছে, কারণ তীব্র আলো পড়ছে তার গায়ে, সে যেহেতু লাইট সেন্সিটিভ। নড়াচড়া দেওয়ার পরেই সে মোটামুটি একটু এগ্রেসিভ মুভমেন্টে চলে আসছে। এবং আমি ওই মুহূর্তে আমি শোয়াতে শুধুমাত্র আমার কোনটা পিছিয়ে আমি ছিলাম, তার সাথে আমার গ্যাপ ছিল 1 ফিট। ওই জায়গায় আমি একটু ব্যাকে এসে এটাকে সর্বোচ্চ 2 ফিট বানাইতে পারছি, কিন্তু এখন আমি দাঁড়ানোর মতো অবস্থায় নাই। এর মধ্যে সে ওখান থেকে আমাকে স্ট্রাইক করার জন্য হাত দিয়ে কামড় দিবে, রুমে দৌড়ে এসে ওর ধরে ফেলছে, ওর গলা ধরে ফেলছে। যখন গলা ধরে ফেলছে রুমেল প্রপারলি ওর ধরতে পারে নাই, মাথা ধরতে পারে নাই, গলা ধরা অবস্থায় গলা ঘুরে ও রুমেলের হাতে কামড় দিয়ে দাঁত বসাই দিচ্ছে। আমি উঠে গেলাম, উঠে গিয়ে আমরা ওর মোটামুটি দাঁত খোলায় ওটাকে ছাইদা আমরা চলে আসলাম যে না এটা আমরা ওকে ডিস্টার্ব লেভেলে চলে গেছি, লেট ইট বি, ওর মতো থাকুক, আমরা চলো ব্যাক করি। আমরা ব্যাক করছি, পরে ওর ওই যে স্যাভলন দিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে বেন্ডিজ করে দিলাম। পাইথন কিন্তু বিষাক্ত না, পাইথন একেবারে বিষাক্ত না। পাইথন যেটা করে পেঁচায় মানুষ মারে। আর যেটা হয় তার যেহেতু সে কাঁচা খাবার খায়, তার দাঁতের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে। তো যে কোনো মানুষকে কামড় দিলে হয় কি ব্যাকটেরিয়ার কারণে ওই জায়গায় অনেক সময় ইনফেকশন হয়ে যায়। তো সাথে সাথে যদি কেউ অ্যান্টিবায়োটিক দিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে ফেলে, ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুবই কম। তো ওই ব্যাপারটা ছিল একটা মানে মানে স্মরণ রাখার মতো একটা ঘটনা। এবং ওই 7 জন ছাড়াতে যায় তখন আমাদেরকে পেঁচায় মেঁচে একদম অবস্থা খারাপ, রুমেলে পুরো পেঁচায় ফেলছে, আমি ছাড়াতে গেছি আমাকে পেঁচায় ফেলতেছে। তখন আমরা মোটামুটি অনেক কিছু সিস্টেম করে ওকে ছাড়ায়া ওকে রাইখা তারপর আমরা ব্যাক করছি। আর ঘটনাটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, কারণ তার 2 বছর পরে রুমেল মারা যায়, সিলেটেই মারা যায়, একটা অ্যাসাইনমেন্টে যায়। ওই অ্যাসাইনমেন্টে আমি যাই না, আমি ছিলাম না তখন ওর সাথে, আমার কি একটা কাজ ছিল, আমার যাওয়ার কথা ছিলাম, যেতে পারি নাই। হুট করে এক প্রতিদিন ফোন আসলো, ভাইয়া রুমেল ভাই তো হাসপাতালে। আমি দৌড়ে গেলাম হাসপাতালে, কি ঘটনা যে গতকাল রাত্রে সিলেটে স্ট্রোক করছে, সিলেট থেকে ওকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে আসছে। আসলে সিলেট থেকে মরা লাশি বডি আসছে, আসলে ও তখন বাইচা ছিল না, হাসপাতালে নিয়ে আসছে। এটা জাস্ট একটা ফর্মালিটি ছিল ফাইনাল চেকের জন্য, যে হাসপাতালে আনার ডাক্তার বলছে সি অলরেডি ডেড। তারপরে ওকে আমরা এই 11 নম্বরে মিরপুর 11 নম্বর গোরস্থানে কবর দিই আর কি। তো রুমেনের সাথে আমার অনেক স্মৃতি ছিল। রুমেনের সাথে আমি 2 বছর মোটামুটি বাংলাদেশে জঙ্গল আদারে বাদারে কত রকম এক্সপিরিয়েন্স বলার বাইরে এটা। তো ওর সাথে আমার অনেক স্মৃতি ছিল। আর এটা ছিল লোকে ওর সাথে আমার সেকেন্ড অ্যাসাইনমেন্ট রুমেনের সাথে আমার, এবং সেকেন্ড অ্যাসাইনমেন্টে এরকম একটা লোমর্ষ ঘটনা। সো এটা আসলে স্মরণে রাখার মতো বা স্মৃতিতে রাখার মতো একটা ব্যাপার আসলে। নাইস নাইস রাইট। দুঃখ পাচ্ছি আমরা আপনার বন্ধুর জন্য। তোমার যাই হোক 2013 সালের অক্টোবরে সাপ্তাহিক 2000 তোমাকে নিয়ে আমি একটা ছোট্ট লেখা লিখেছিলাম। সেই লেখাটার নাম ছিল পাখি সব। ওইখানে আমি লিখেছিলাম যে বাংলাদেশের পাখির জীবন আচরণ অনুধাবন করতে কুদরতে খোদার তোলা বিরল ছবিগুলো দেখতে হবে। আমি কিন্তু ছবির মানে পাখির ছবির কথা বলছিলাম, বলছিল যে
পাখির জীবন আচরণ। আমার কাছে মনে হচ্ছে তোমার ছবিগুলোতে অনেক বেশি পাখির জীবন আচরণ প্রকাশ পায়। ধরো পাখি বসে আছে ডালে, ফল খাচ্ছে, এর চেয়ে বেশি পাখির যেন কোনো ধরনের এক ধরনের মুভমেন্ট দেখি আমরা, তার বসবাস দেখি, তার জীবনযাপন দেখি, সে কিভাবে চলে, কিভাবে ওড়ে, কিভাবে টেক অফ করে, কিভাবে ল্যান্ড করে। এই ধরনের জীবন আচরণটা না তোমার ছবিতে আমার কাছে মনে হয়েছে যেন বেশি। এটা কি তুমি সচেতন ভাবে করো নাকি আসলে এমনি হয়ে যায়? এমনি তো হওয়ার কথা না, নিশ্চয়ই সচেতন ভাবেই করো, নাকি তুমি এই জিনিসটাই চাও? এক্স্যাক্টলি 2008 থেকে যখন আমি 100-400 হাতে আসার পরে যখন একদম ফুল ডেডিকেশন নিয়ে ছবি তোলা শুরু করি, তখন থেকে আমার মধ্যে আসলে এই আহ, ব্যাপারটা কাজ করতো। কেন? যেহেতু এর আগে কয়েকবার ট্রাই করা আমার ফিল্মে এবং 1000 mm লেন্স দিয়ে, তখন আমি যেটা মিস করতাম যে আমার চোখের সামনে অনেক কিছু ঘটতো, কিন্তু আমার ক্যামেরার লিমিটেশনের কারণে বা ম্যানুয়াল ফোকাসে আসলে এই যেহেতু মুভমেন্ট করা খুবই ইম্পসিবল, অলমোস্ট। লাকিলি দু একটা হয়ে যেতে পারে, আসলে রেগুলার ছবি তুলে ইম্পসিবল। তো আমার একটা ক্ষুধা ছিল আমার মধ্যে যে আসলে পাখি তো অনেক দেখছি। তা আমি আসলে ছবি তোলার আগে আমার যে প্লাস পয়েন্ট, যে আমি যখন থেকে ছবি তোলা শুরু করি তার প্রায় 15 বছর আগে থেকে যাদের ছবি তোলা শুরু করি, ওদের দর্শন নিয়ে আমার মধ্যে কিছু ফ্যাসিনেশন তৈরি হয়ে গেছিল already। ওদের জীবন যাপন, ওদের স্টাইল, ওদের যে জিনিসগুলো আমাকে আনন্দিত করতো, যে জিনিসগুলো আমাকে পুলকিত করতো, যে জিনিসগুলো ক্যাপচার করার একটা অদম্য বাসনা ছিল কিন্তু আমি লিমিটেড ছিলাম, এই ফিলিংসগুলো আমার মধ্যে কাজ করতো। সো ফ্রম দ্য ভেরি বিগিনিং এই ইমোশন বা এই ফিলিংসগুলো মাথায় রেখে আমি ছবি তোলার চেষ্টা করতাম। কারণ আমি যখন আহ, একটা পাখির ছবি তুলতাম, আমার আগে একটা অভ্যাস ছিল, আমি যে কোনো নতুন জায়গায় গেলে প্রথম 2 দিন ছবি তুলতাম না। আমি 2 দিন পুরো এলাকা ঘুরতাম, আমি এলাকা সম্পর্কে একটা আইডিয়া দিতাম। আইডিয়া নেওয়ার পরে আমি, যেমন দেখা গেল যে আমি কিছু জায়গাও আছে, যেমন আমার এমনও কিছু রেকর্ড আছে, আমি এক জায়গায় 1 মাস দিচ্ছি একটা ছবির জন্য। ওয়ান কাইন্ড অফ পাগলামি, নট লাইক দ্যাট যে খুব সিরিয়াস কোনো ছবি, ব্যাপারটা ওরকম না। আমি হয়তো কেরানীগঞ্জে গেলাম, কেরানীগঞ্জে হুট করে গ্রামের মধ্যে একটা উঠানে একটা ডাইল আমার পছন্দ হয়েছে, এবং ওই ডাইলটার মধ্যে দুপুর 11টার সময় এমন সুপার একটা লাইট পড়তেছিল, সব মিলে জিলে ওই জায়গায় যদি একটা পাখি আসে তার টেক অফ বা তার ল্যান্ডিংটা অন্যরকম হবে। তো ওই জায়গায় যে পাখি আসবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমার লাইফে এরকম অনেকবার করছে। আমার মানে রিচেবল খুব কাছাকাছি জায়গায়, যেগুলোতে আমি খুব দ্রুত যেতে পারি আশেপাশে, নর্মালি এই জায়গাগুলোতে আমি এই জাতীয় স্পট খুঁজতাম। যে একটা ডালে ছবি তোলার জন্য আমি আগে ডাল চুজ করছি, পাখি চুজ করিনি। আমি ওই ডালে পাখির ছবি তুলবো, যেই পাখি হোক না কেন। এমনও আছে আমি টানা 15 দিন গেছি, 20 দিন গেছি, 20 দিনের পরে গিয়ে হয়তো একদিন আমি ওই ডালে আমি যেরকম ছবি দিয়েছি ওই ছবি আমি পেয়ে গেছি। তার মানে আমি কিন্তু অনেক সময় পাখি ফলো করি নাই, আমি আমার কম্পোজিশন ফলো করছি, আমি আমার এনভায়রনমেন্ট ফলো করছি, এবং এনভায়রনমেন্টকে বসে থাকতাম যে পাখি আসবে, আজকেও কালকে পশু একদিন একদিন আসবে পাখি। তো যেটা হয় আসলে এখন তো অনেক বেশি অনলাইনে অনেক ইনফরমেশন এখন অনেক ওপেন। এখন যেমন ফার্স্ট ওয়ার্ল্ডে অনেক ফটোগ্রাফার আছে, ওরা যে কাজটা করে পাখির এক ধরনের বিশেষ খাবার নাকি পাওয়া যায়। সো এরকম ডিজায়ার জায়গাগুলোতে যদি খাবারগুলো একটু ছিটাই দেওয়া হয়, ওই জায়গায় পাখি নর্মালি খাইতে আসে, মানে পাখির জন্য হার্মফুল না। বাংলাদেশে ওই খাবারটা অ্যাভেলেবল না। হয়তো তখন যদি জানতাম এই ব্যাপারগুলো, বা তখন যদি এই ফুডগুলো থাকতো, হয়তো এই আমার খাটনিটা একটু কম হইতো। আর পাশাপাশি আমি এটা ফিল করি তখন ছিল না, ভালোই ছিল, কারণ এখন হয়তো অ্যাভেলেবল মার্কেটে অনেকে গিয়ে তুলে ফেলতেছে। বাট আমার একটা ছবির জন্য যে আমার 1 মাসের অ্যাটাচমেন্ট, ওই 1 মাসে আমাকে যে কতখানি মেচুর করছে ইনারলি, হয়তো একটা ভালো ছবি পেয়ে যেতাম একদিনেই, ওই মেচুরিটি কখন আমার মধ্যে আসতো না। সো আমি ওই মেচুরিটা সবসময় মিস করতাম। তো এখন যারা ভালো ছবি তোলে আমি বলবো ওদের নিজস্ব প্রয়োজন নেই, মাঝে মাঝে ওরা যাতে এরকম নিজের মেচুরি বাড়ানোর জন্য যাতে এই জাতীয় কোনো প্রজেক্ট হাতে নেয় আসলে। হয়তো ভালো ছবি তোলার জন্য একদিন বা 2 দিন বা কোথাও গিয়ে ভালো করে সময় দিলে তো ভালো ছবি তোলা সম্ভব। বাট একটা এক্সপিরিয়েন্স, ফিলিংস বা মেচুরিটির যে একটা আহ, আহ, একটা মানে ইম্প্যাক্ট, এই জিনিসটা আর্ন করার জন্য আসলে এই জাতীয় অ্যাটাচমেন্ট আসলে বিকল্প নাই। তো আমি প্রথম থেকে আসলে ওই জাতীয় একটা টেন্ডেন্সি নিয়ে আমি ছবি তুলতাম। হয়তো তখন হয়তো বা মাঝে মাঝে মিস যেত, মাঝে মাঝে হইতো। তো যেটা হয় প্র্যাকটিস করতে করতে একটা সময় পরে যেটা হয় যে আসলে হাতে এক্সপার্টিস চলে আসে। এখন দেখা গেল যে হয়তো আমি একদিনের সময় পেলে একদিনের জন্য রাজশাহী গেছি। রাজশাহী আমার কিছু আদরের ছোট ভাই আছে, খুব ভালো ভালো কাজ করে, হিমেল নবী আছে, রিফার জন্য রাজশাহী ছিল, রিফার থাকতো। ওরা প্রতি 1 মাস ধরে ছবি তুলতেছে, আমি গেছি একদিনের জন্য। তো ওদিন গিয়ে আমি যেন 10টা ক্লিক মারছি, ওরা বললো ভাই আপনার কপালটাও, কারণ আপনি আসছেন, আপনি ক্লিক মারছেন, আমরা 1 মাস ধরে যে ছবি পাই নাই, আপনি 1 মিনিটে সেই ছবি পেয়ে গেছেন। আমি হাসতাম, আমি হাসিয়া বলতাম যে দেখ তোদের মনে হচ্ছে আমার কপাল, 2-3 বছর পরে তোদের কপাল মনে হবে না, কারণ তোরা অনেক মেচুর হয়ে যাবে, দেখবি তোদের এই যে ছবি হাতে আসা শুরু হয়ে গেছে। আসলে এটা একটা এক্সপিরিয়েন্স, এটা একটা ফিলিংস।
প্রথমত মানুষজন এরকম হয়তো ট্রাই করে 10টা ছবি হয়, 10টা হয় না, বা তাকে সার্টেন সময় পরে যখন একটা মানুষের এক্সপিরিয়েন্স চলে আসে, সে কিন্তু ছবি তোলার আগে বুঝে যায় ছবিটা কেমন হবে, আসলে পাখিটা কখন মুভ করবে, সে কোন জায়গায় পোস্টার ধরতে চায়, তার ক্যামেরা মুভমেন্টটা কোন দিকে হবে, পাখির সাথে প্যান করার জন্য ক্যামেরার গতি কত দূর হবে, সারার কত থাকবে, প্রপার এক্সপোজার, এগুলো আসলে সময়ের সময় মানুষ অটোমেটিকলি মেচিউর হয়ে যায়। আসলে এটা কারো শেখানো লাগে না। আসলে যারা ছবি তোলে, এই ছবি তুলতে তুলতে নিজের মধ্যে একটা মেচিউর চলে আসে, অ্যাটলিস্ট 3-4 বছর যারা ডেলি ছবি তোলে, ওদের মধ্যে এই ফিলিংসটা অনেকটাই চলে আসছে। যারা এই 2016-তে শুরু করছে, 2020-এ এসে ওদের ছবি দেখে আমি অবাক হয়ে যাই, দুর্দান্ত ছবি তোলে। এই মুহূর্তে আমার সাথে কানেক্টেড ফেসবুকে বা কানেক্টেড না, যাতে ছবি আমি দেখি বিভিন্ন মাধ্যমে। প্রিয় দর্শক, দুঃখিত, যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের নেটটা আমার বিচ্ছিন্ন হয়ে গেছিল। হ্যাঁ লিটু ভাই, আছো তুমি? শুনতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ, আমি তো কথা বলেই যাচ্ছিলাম। না, আমিও দেখতে পাচ্ছিলাম না তোমাকে, কেটে গিয়েছিল। কোথায় ছিলাম আমরা? সরি, লাস্ট আচ্ছা, আমি মনে পড়ে আমার। যেখানে ছিলাম আমি শুরু করি যে এই যে পাখির যে মুভমেন্ট ধরা যে ব্যাপারটা, তো এটা আসলে প্রথম দিকে না, তুমি বলছিলে যে তুমি যে 1 মাস যে একটা অ্যাটাচমেন্টের মধ্যে থাকতা, সেটা যে হ্যাঁ, তোমাকে এক ধরনের শিক্ষা দিয়েছে, আর এখন যারা করছে। হ্যাঁ, ওইটাই যে আলটিমেটলি এখন যারা করতেছে ওদের অনেকেরই কিন্তু এই যেহেতু শিক্ষা আছে। কারণ আমি মানে 2012-13 দিকে যারা মানে শুরু করছিল, যেমন আমি দুইজন নাম বলি, সাবা ছিল, রাহি ছিল ঠাকুরগাঁয়ের, পঞ্চগড়ের নিষাদ মনে হয় 13 বা 14-তে শুরু করছে। তো অ্যাটলিস্ট মানে 2015 আগে যারা শুরু করছে ওদের মধ্যে কিন্তু অ্যাটলিস্ট এই ফিলিং বা টেন্ডেন্সি ছিল, কারণ ওরা এই কালচারটা ফলো করতো। সো ওদের মধ্যে ওই ফিলিংসটা চলে আসছে। 2015 পরে যারা শুরু করছে, আহ, ওরা এখন 3-4 বছর ছবি তোলার পরে ওরা অনেক মেচুর হয়ে গেছে, ওদের অনেক ভালো ভালো আমি ছবি দেখি। বাট ওদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, অ্যাটলিস্ট আমার মনে হয় ওদের অনেকেই এই ফিলিংসটা মিস করে, যে একটা ছবির জন্য এক জায়গায় 1 মাস সময় দেওয়া। আমার মনে হয় অ্যাটলিস্ট বাড়ির কাছে কোথাও একটা স্পট তৈরি করে এমনিতে 1 মাস সময় দেওয়া উচিত, যে আমি শুধু এই ছবি তুলবো 1 মাস, আমি এই যে সময় দিব, ছবি পাই বা না পাই, আমি একটা ফিলিংস নিয়ে যাব। আমার মনে হয় এই ফিলিংসটা তার ভালো ভালো ছবিগুলোর সাথে বিহাইন্ড দ্য স্টোরিতে যে অপূর্ণতাগুলো থাকে, বা সে জিনিসটা ধরতে পারে না ছবির মধ্যে, বা যে ল্যাকটা সে তার ছবির মধ্যে থাকে, আমার মনে হয় সেটা ওভারকাম করতে পারবে। যেমন মাঝে মাঝে যেটা হয়, যেহেতু জাজমেন্ট করার কারণে, আমি তো রিসেন্ট জাজমেন্ট আমি ছেড়ে দিচ্ছি, জাজমেন্ট আমি করি না। আগে যখন জাজমেন্ট করতাম, অনেকেই আমাকে পার্সোনালি অথবা ইনবক্সে কিছু ছবি দিত, ভাই ছবিটা এত ভালো, আপনি প্রশংসা করছেন, বা জাজমেন্টের সময় ছবিটা ধোপে টিকতো না কেন। আমি বললাম, দেখ ছবিটা ভালো, তো এই এর সাথে আরো 20টা ভালো ছবি পড়ছে, তো 20টা ভালো ছবির মধ্যে একটা ছবি কেন ইউনিক। তখন দেখা গেল প্রত্যেকে তো আসলে পার্সোনালি ওইভাবে ব্যাখ্যা দিয়ে দিয়ে বলে বোঝানো সম্ভব না। তো অনেকে যারা খুব ভালো ছবি তুলতো, ওদের গুণগত আমি বলবো টেকনিক্যালি ছবি ভালো, আর ছবি শার্প, মোমেন্টটা সবই আছে, তারপরও তার কথা হলো গিয়ে যে ওই ছবির সাথে আমার ছবি কম্পেয়ার করলে অলমোস্ট ইকুয়াল, দেন তাহলে ওইটা যদি উইন করে, আমারটা কেন উইন করে নাই। আমি বললাম ওইটার সাথে এই জিনিসটা আছে, তো তার মধ্যে এই জিনিসটা নাই, তুই কি ফিল করতে পারতেছিস? ওকে যখন বুঝিয়ে বলতাম, ও ফিল করতো। এবং ও অনেকে ব্যাপারগুলো পজিটিভলি নিচ্ছে, অনেকেই নিজের মধ্যে গুলো ঢুকাইছে, অনেকে হয়তো নেগেটিভলি নিচ্ছে, যে যেভাবে নেয় আর কি। তো শুরু থেকে আমার মধ্যে এই জাতীয় আর্টিস্টিক ছবি তোলার একটা টেন্ডেন্সি কাজ করতো। হয়তো প্রথম দিকে 100% একুরেসি ছিল না, 10বার তুললে হয়তো 6বার হইতো, 4বার মিস যেত। বাট একটা সার্টেন সময় পরে যেটা হয়, একটা সেন্স ডেভেলপ হয়ে যায় অটোমেটিকলি। একটা পাখি উড়বে, তাকে আমি কোথায় ধরবো, সে কতদূর যাবে, আমি ক্যামেরাটা কতদূর প্যান করবো, এগুলো অটোমেটিকলি কিন্তু ক্যালকুলেট হয়ে যায় 1 সেকেন্ডের মধ্যে মাথার মধ্যে, কারণ এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। তো এখন বাংলাদেশে অনেক কোয়ালিটি ফটোগ্রাফার আছে, অনেক ভালো ভালো ছবি তোলে, ওরাও একটা কালচারের মধ্যে এসে হতো এইটুক ফিলিংস পেয়ে গেছে, এই সেন্সটা পেয়ে গেছে। ওরা একটা ভালো মুভমেন্ট ক্যাপচার করার জন্য কতখানি এক্সপার্টিস ওদের থাকা লাগবে, টেকনিক্যালি ওরা এই জায়গায় অনেক বেশি সাউন্ড হয়ে গেছে এখন। বাট আমি আবারও বলবো, ওদের এই টেকনিক্যালি সাউন্ডের পাশাপাশি যে মেন্টালি সাউন্ডের যে একটা জায়গা, ওই জায়গাটা নিয়ে একটু কালচার করা উচিত আর কি। এটা এক্সট্রা প্রশ্ন আমি করি, আমি তোমার কথা থেকে মনে হলো এটা, অনেকে কিন্তু এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ক্ষেত্রে অনেকে ভাগ্য দিয়ে মানে পরিশ্রমটাকে ছোট করতে চায় অনেক সময়। হ্যাঁ, যে ভাগ্যে মিলে গেছে বা এর জন্য তুলতে পারছে, এরকম ভাবে বলে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের যে পরিশ্রম, ডেডিকেশন, তুমি যেটা বললে প্যাশন এবং তার ধৈর্য, এগুলাকে কিন্তু অনেক সময় সব ক্ষেত্রে অবশ্যই না, ছোট করা হয়। তুমি কি বলবে এই ক্ষেত্রে, এই ভাগ্যের বিষয়টাকে? না, একটা ঘটনা হলো গিয়ে সংক্ষেপে। ডেফিনেটলি, হ্যাঁ সংক্ষেপে বলতেছি, ভাগ্য থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। ইম্পর্টেন্ট ব্যাপার কোন কারণে? ডেফিনেটলি সামটাইমস লাক ফেভার্স, কিন্তু লাক কাকে ফেভার করতেছে? আমি এখন করোনার মধ্যে ঘরে বসে রয়েছি,
এখন সুন্দরবনে রয়্যাল বেঙ্গল পানি খেতেছে, আমি কি ছবি পাবো? এখন দেখা গেলো সুন্দরবনে 1,000 লোক গেছে, বাঘের সন্ধানেই গেছে, 1,000 লোকের হয়তো কেউই বাঘ দেখে নাই, কিন্তু 10তম ট্রিপে কেউ দেখে নাই, 11তম ট্রিপে গিয়ে 1,000 জনের একজন হয়তো বাঘটা দেখে ফেলছে, ছবি তুলছে। প্রত্যেকের কিন্তু 10 বার যাওয়া লাগছে, 20 বার যাওয়া লাগছে, ডেডিকেশন ছিল, হয়তো লাকিলি একজন দেখার সুযোগ পাইছে। ওরকম দুই একটা বিশেষ ক্ষেত্রে ভাগ্যটা ইম্পর্টেন্ট। যদি আমরা কোনো সাবজেক্টিভ কথা বলি, যে একটা সাবজেক্ট, বাট ওভারঅল যদি একটা ফটোগ্রাফি নিয়ে কথা বলি, আর্ট নিয়ে কথা বলি, আমরা একটা ছবির ফিলিংস নিয়ে কথা বলি, আসলে ওইখানে ভাগ্য ইম্পর্টেন্ট না। একটা ছবি কতখানি আর্টিস্টিক, কতখানি আই সুদিং, কতখানি ইম্প্যাক্ট রাখতেছে, কতখানি ডেডিকেশন আছে, সব মিলিয়ে দিলে প্রত্যেকটা ছবির মধ্যে কিন্তু এই জিনিসটা আমি রিপিটেডলি তুলতে পারি, বা রিপিটেডলি জিনিসটা কিন্তু মেনটেন করতে পারি, যদি আমার ডেডিকেশন থাকে, কমিটমেন্ট থাকে, বা আমার ইয়ে থাকে। তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি যারা করে ওরা খুবই ডেডিকেটেড, এবং ডেফিনেটলি ওদের ডেডিকেশন, ওদের প্যাশন, ওদের যে পরিশ্রম, এটা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। দুই একজনকে যদি ভাগ্য ফেভার করে থাকে, দে ডিফারেন্ট কেস, হয়তো সেই ভাগ্যের কারণে একটা বা দুইটা বাড়তি স্পেসিস পাওয়া গেছে বা বাড়তি কিছু পাওয়া গেছে, বাট ইট ডাজন্ট ইন্ডিকেট যে ভাগ্যের কারণে সে ভাগ্যই সব। ফটোগ্রাফার। ওই দুইটা হ্যাঁ, স্পেসের বাইরে কিন্তু অনেক কোয়ালিটি ছবি আছে, সো ভাগ্য সব কিছু না রাইট আছে। রাইট রাইট, একদম। আচ্ছা, ওই যে তুমি বইয়ের কথা তো অনেকটা বলেছো, আমি তো তোমার এটা প্রায় 7-8 বছর ধরে শুনছি তোমার বই বের হয়, বই বের হয়, বই বের হচ্ছে না কেন? প্রথমত হলো গিয়ে যে আমি বললাম 2015 পরে আসলে আমি একটু আমার পার্সোনাল লাইফ, পারিবারিক লাইফ নিয়ে আমি একটু বিজি হয়ে গেছি। 2015 পর্যন্ত ছিলাম ফ্রি বার্ড, একা মানুষ, ফ্যামিলি ছোট, সো কোনো বাঁধন ছিল না। 2015-তে যেহেতু বিয়ে করছি, বিয়ের পরে বাচ্চা হয়েছে, বিয়ের পরে সাংসারিক জটিলতা, সামাজিকতা, সামাজিকতা শেষ করতে না করতেই বাচ্চা, বাচ্চা পালতে না পালতেই এখন মানে সব মিলিয়ে জিলে আসলে আমি একটু আহ, আমার পার্সোনাল লাইফ নিয়ে অনেক অনেক বেশি আমি ইনভলভ ছিলাম। তার মধ্যে মাঝে মধ্যে হয়তো সুযোগ পেলে ছবি তুলতে গিয়েছি, বাট আমার এখন যেটা মনে হচ্ছে যে আমি অনেক দিন ভাববো, করি করি করো করো করা হচ্ছে না, কারণ আসলে এই কাজগুলোর জন্য না অনেক মানে মাইনরলি সময় দেওয়া লাগে, মানে কোন মানে আমি যদি খুব ঠান্ডা মাথায় না বুঝতে পারি লেখালেখি বা গুছানো, এগুলোর জন্য অনেক সময় লাগে। যেমন এই যে তোর সাথে আমি 1 ঘন্টা লাইভে আছি, পোলা 20 বার দরজা নক করে গেছে, আজকে লাইভের কারণে তো দরজা লক করে রাখছি, কিন্তু লেখার সময় পোলা যদি বারবার এসে নক করে, আমার পক্ষে সম্ভব না কিন্তু লেখালেখি কন্টিনিউ করার। তো এখন আমার মনে হচ্ছে ছেলেটা একটু বুঝতেছে, তারা এক বছর পরে এতখানি প্যারা দিবে না। সো আমি আমার কন্টেন্ট গুলো রেডি করা শুরু করতেছি, টুকটুক করে আমি কিছু স্লিপ লিখতেছি। আমার হয়তো আগামী 1-1.5 বছর আমার এগুলো গোছাতে চলে যাবে, সব হয়ে গেলে পুরো ফরমেশনটা দাঁড় করিয়ে হয়তো আমি 1 বছর সময় নিব কমপ্লিট একটা লেখা তৈরি করার জন্য। সো আমার প্ল্যান আছে আর কি, 2025 সালে হয়তো একটা পাবলিকেশন এবং সল এক্সিবিশনে যাওয়ার একটা প্ল্যান আছে আর কি এখন পর্যন্ত, যদি আল্লাহ তালা সুস্থ রাখে এবং সবকিছু ঠিক থাকে আর কি। কনজারভেশন ফটোগ্রাফি বাংলাদেশ নামে তুমি একটা সংগঠন করার চেষ্টা শুরু করেছিলে, মোটামুটি করেও ফেলেছিলে, কি অবস্থা ওইটার? আর যদি না হয়ে থাকে এখনো পর্যন্ত, এটা হলে তুমি কি করতে আসলে সংগঠন দিয়ে? আসলে কনজারভেশন ফটোগ্রাফি নিয়ে আমি যেই প্ল্যাটফর্মটা খুলেছিলাম ওইটা বন্ধ। আমি 1 বছর রান করার পর বন্ধ করেছিলাম, কারণ ওইটা নিয়ে আমি একটা অলরেডি মিটিং কল করেছিলাম আমাদের ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে। প্রায় 200-র উপর লোকজন আসছিল, সবাই খুব পজিটিভ ছিল। আমার মধ্যে ফ্রম দ্য ভেরি বিগিনিং একটা জিনিস কাজ করতো, সেটা হলো কি আসলে যেহেতু আমি প্যাশনেট ফটোগ্রাফার, আমি প্রথমে বলেছি আমি কিন্তু ফটোগ্রাফি করে টাকা আর্ন করি না, বা আমার ফটোগ্রাফি করে কিন্তু আমাকে সংসার চালানো লাগে না, ওই জায়গায় কিন্তু আমি প্রফেশনাল না। হয়তো আমার প্যাশন বা ডেডিকেশন বা কাজের ক্ষেত্রে আমি প্রফেশনাল, কিন্তু প্রফেশনাল বলতে যে মিন করে যে এটা আমার প্রফেশন, আই এম নট এ মানে প্রফেশনাল ইন এ জীবিকা না, সেন্স, জীবিকা না আর কি। হ্যাঁ, জীবিকা না। তো ওই জায়গা থেকে আমি ছবি তুলতে গিয়ে ফিল করেছি আমার আশেপাশে অনেকে আছে, ওদের কোয়ালিটি আছে, ডেডিকেশন আছে, কিন্তু ওদের পক্ষে আসলে মানে প্রফেশনালি কিছু আর না করে এই সেক্টরে কাজ করা দীর্ঘমেয়াদী সম্ভব না। ফ্যামিলি সাপোর্ট নেই, বা ও নিজের অল্টারনেটিভ কিছু করার সুযোগ নেই। এবং এই ব্যাপারগুলো মাথায় রেখে আমার মনে হয়েছিল, যেহেতু বাংলাদেশ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির শুরু থেকে আমি ছিলাম, এবং ইউনিভার্সিটি লেভেলে, কলেজ লেভেলে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে এই মানে ইন্সপিরেশনের জায়গায়, বা আমার তরফ থেকে যত সম্ভব ওয়ার্কশপ কোঅর্ডিনেট করা বা যা যা করা, আমি অনেক সোশ্যালি অ্যাক্টিভ ছিলাম এক সময়। এবং একটা কমিটমেন্ট ছিল যে আমি একটা বড় ধরনের সোসাইটি গড়ার ক্ষেত্রে আমার একটা অবদান থাকবে। ওই জায়গায় আমার সবসময় মনে হতো আমার একটা রেসপন্সিবিলিটি আছে, আমি একটা সোসাইটি গড়লাম, সোসাইটি হইলো, ওদের জীবিকার কোনো সুযোগ নাই, ওদের আর্ন করার সুযোগ নাই, এই সোসাইটিতে কি হবে? ওই সোসাইটির কথা মাথায় রেখে আমি একটা প্ল্যাটফর্ম দাঁড় করে চেয়েছিলাম, যে প্ল্যাটফর্ম থেকে যারা যারা পজিটিভ, যাদের দরকার ওদেরকে আমরা প্যাট্রোনাইজ করতে পারি।
হয়তো অনেকেই ওদের সাথে ইনভলভ, যাদের হয়তো জীবিকা আর্ন করা দরকার না আমার মতো, তারা সাপোর্ট দিল, যাদের জীবিকা আর্ন করা লাগবে ওদেরকে আগায় নিয়ে গেল আর কি। আমি এই জাতীয় একটা প্ল্যাটফর্ম খুঁজেছিলাম। তো যেটা হয় যে বলো না মেনি ম্যাচ মেনি মেন্টালিটি, যখনই এই জাতীয় কোনো জিনিস শুরু করা হয় বাংলাদেশে, তখন আসলে নিজেদের মধ্যে লোকজনের মধ্যে একটা বিভেদ চলে আসে। ভাইয়া তো ওর কাছের লোক, ওরা হেল্প করবে, আমার তো হেল্প করবে না। আলটিমেটলি এগুলো বাংলাদেশে খুব বেশি আগায় না, প্রথমত। দ্বিতীয়ত যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে জুলজি, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স বা ওয়াইল্ড লাইফ এই জাতীয় সাবজেক্টের সাথে সম্পৃক্ত, আমি পার্সোনালি ফলো করেছি। এই কথাগুলো বললে অনেকের ইগোতে লেগে যাবে, বাট এগুলো আমার এক্সপিরিয়েন্স, এবং আমি খুব মানে ডকুমেন্ট দিয়ে এই যে প্রুফ করতে পারবো। এটা এমন না যে আমি মুখে কথা বলতেছি, কারণ আমার এই এক্সপিরিয়েন্স কিন্তু 2009 সাল থেকে। 2009 সাল থেকে অনেক ইউনিভার্সিটি, অনেক প্রফেসরের সাথে আমি সম্পৃক্ত, আমি জানি ওদের কাজের পদ্ধতিগুলো কি। তো আমি স্যারদেরকে ব্লেম করতেছি না, আসলে আমাদের যে সিস্টেমটার মধ্যে অনেক লেগ আছে। আমাদের সিস্টেমের মধ্যেই অনেক মডিফিকেশন নাই। যেমন এখনো ব্রিটিশ আমলে আইন করা, ওই একটা থানায় বলে একটা কয়েদির জন্য নাকি 17 পয়সা নাকি খাবারের খরচ দেয়, একটা পুলিশের নাকি সারাদিন ঘোরার জন্য নাকি 1 টাকা না 1.5 টাকা নাকি বরাদ্দ এখন পর্যন্ত। ওই আইন কিন্তু এখনো রয়ে গেছে আমাদের। ওই আইনে কিন্তু আমাদের পুলিশ বাহিনীর পক্ষে সম্ভব না সারা বাংলাদেশ ঢাকা শর্ত হল দেওয়া বা অপরাধ দমন করা। ওই আইনগুলো আমাদের যেমন মোটিভেশন করা দরকার, আমাদের এরকম অনেক আইনি জায়গায় আমরা আটকে আছি। ওই জায়গায় আমি যেটা ফিল করলাম যে অনেক স্যাররা আছেন বিভিন্ন প্রজেক্ট করেন, এবং তারা কি করে প্রজেক্টে কিন্তু ওদের অ্যাসোসিয়েট নেওয়ার কথা 4জন 5জন, ওরা নেয় ওদের থার্ড ইয়ারের স্টুডেন্ট বা ফোর্থ ইয়ার স্টুডেন্টের নেয়, ওদেরকে পে করার কথা। এবং স্যারের প্রজেক্ট, স্যারের কাছে থিসি, স্যার নাম্বার দিবে, পেমেন্ট নিয়ে কথা বলতে ফিল করাই দিব। এই বয়ে অনেকে কিন্তু পেমেন্ট নিয়ে কথাবার্তা বলে না, এবং স্যাররা কিন্তু এই সুযোগটা নেই, ফ্রি অফ কস্ট পোলাবেনে দিয়ে কিন্তু সে প্রজেক্ট তোলায় নেই। তো এই যে কালচারটা, এবং ছেলেপেলেরা কেন করে যে আজকে যদি আমি স্যারের মাধ্যমে ফ্রি এই প্রজেক্টে করেও দিই, কালকে আমি পাস করার পরে স্যারের কোনো প্রজেক্টে আমি ঢুকবো, স্যার আমার টাকা দিবে, আমি সিনিয়র হবো, হয়তো আমি আরেকটা প্রজেক্ট পাবো। ঠিক এইভাবে আসলে আমাদের চেইনটা চলতেছে। বাট প্রফেশনালি যে একটা চেইন হওয়া উচিত, যে প্রত্যেকটা সেক্টরে স্যারদের যেমন প্রফেশনাল হওয়া উচিত, স্টুডেন্টের প্রফেশনাল হওয়া উচিত, আমি একটু প্রথমে যে শুরু করছিলাম ফটোগ্রাফার প্রফেশনাল নেওয়া উচিত, ওই জিনিসটাই আমি চেষ্টা করেছিলাম বাংলাদেশে তৈরি করতে, যাতে বাংলাদেশে যারা ওয়াইল্ড ফটোগ্রাফি করে ওরা যাতে পজিটিভ কিছু করতে পারে। বাট ওই যে বললাম না যে নিজেদের মধ্যে বিভাজন বা অনেকের মতানৈক্যের কারণে, বা দেখা গেলো যারা জুলজি বোর্ডে নিয়ে পড়াশোনা করতেছে ওরা আলাদা হয়ে গেছে, স্যার তো প্রত্যেক দিবেই, ওদের সাথে থাকতে গেলে স্যারদের কাছে আমরা হয়তো মানে ব্ল্যাক লিস্টেড হয়ে যাব। অনেক ইস্যু আছে, অনেক ইস্যুর কারণে ফাইনালি আমার মনে হয়েছিল যে আমি যে উদ্দেশ্য নিয়ে শুরু করতে যাচ্ছিলাম আমি সফল করতে পারবো না, বেটার আই হ্যাভ টু স্টপ ইট। আমি ওইটা স্টপ করে দিয়েছি, আসলে আমি আর কন্টিনিউ করিনি। দারুণ। মোটামুটি আমরা সবার কমেন্টই স্ক্রিনে দেখানোর চেষ্টা করেছি, সবার কমেন্ট আসলে পড়ে শোনার মতো এখন আর সেই সময় আমাদের হাতে নেই। আমরা অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমরা শেষ করবো এখন। এটা ঠিক প্রশ্ন না লিটু ভাই, সেটা হলো যে ওভার তুমি বলেছো, তোমার পুরো আলোচনার মধ্যেই মোটামুটি বলেছো। তারপর আবারও শুনতে চাই এই ফিলোসফিক্যাল জায়গাটা থেকে, তোমার প্রিন্সিপালের জায়গাটা থেকে, যে মানে এই যে পশু পাখি ইত্যাদি সম্পর্কে, মানে নেচার সম্পর্কে তোমার অনুভূতিটা যদি আরো একটু স্পষ্ট করে বলে আমরা অনুষ্ঠানটা শেষ করি। এক কথায় বলতে গেলে আসলে আমার অনুভূতি আসলে অন্যরকম। আমি একটা সিম্পল, আমি এক কথায় সারি, আমার যখন ছেলে হয়, আমি প্রথম ছেলেকে কোলে নেই, তো অনেকেই বলে ওই ফিলিংসটা নাকি অন্যরকম। তা আমার বউকে প্রশ্ন করলো, প্রথম ছেলে কোলে নিচ্ছ, তোমার ফিলিংসটা কেমন ছিল? তাই আমি বলছি, প্রথম ছেলে কোলে নিয়ে আমার ফিলিংসটা এমনই ছিল, আমি যখন একটা সাবজেক্টের পিছনে অনেক সময় দেওয়ার পরে তার ডিজায়ার মোমেন্টটা ক্যাপচার করতে পারছি, তার সিকিউরিটিটা নিশ্চিত করতে পারছি, আমার যে ফিলিংসটা হয়েছিল আমি সেম ফিলিংসটা পাইছি। বউ কষ্ট পাইছিল যে তুমি একটা ছবির সাথে তোমার ছেলের ফিলিংসের কম্পেয়ার করলা। তাছাড়া আমি এক কথায় বলে দেওয়া আমার ফিলিংসটা কেমন আসলে, বাকিটা বুঝে নেই আসলে। রাইট, খুবই খুবই চমৎকার একটা উদাহরণ তুমি দিয়েছো। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এই আলোচনায় অংশ নিয়েছেন, এই আলোচনা শুনলেন, তাদের সবাইকে, যে যেখানে আছেন সেখানে আছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের প্রতি আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আশা করি যে সামনের দিনগুলো তো আমাদের সঙ্গে থাকবেন আপনারা, এবং আমাদেরকে এইভাবেই সমানভাবে উৎসাহিত করে যাবেন। লিটু ভাই, অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং তোমার বিভিন্ন অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। সুদীপ্ত, তোমাকেও ধন্যবাদ, ফটোফিকে ধন্যবাদ এমন একটা আয়োজনের জন্য। আর যারা অনেক কষ্ট করে এতক্ষণ ধরে আমাদের দুজনের বকবকানি শুনেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। আসলে গঠনমূলক কিছু বলতে পারি নাই, তারপরও আপনারা ছিলেন, এই জিনিসটা কিন্তু আমার জন্য একটা ইন্সপিরেশন।
সো ভবিষ্যতে আমাদের যে কোনো কর্মকাণ্ডের সাথে থাকবেন, দেশের সাথে থাকবেন, সমাজের সাথে থাকবেন, এই কামনা করতেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আমি আবার একটু ক্ষমাও চেয়ে নিচ্ছি। কেউ যদি মনে করে থাকেন তার প্রশ্নের উত্তর আপনি পান নাই বা প্রশ্ন করে তার কমেন্ট আমরা শো করিনি, তাদের সবার কাছে আমি নিঃশর্ত ক্ষমা চেয়ে এখানেই শেষ করলাম।